হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালোই আছিস। আর আমাদের ফার্স্ট পিডিএফ যেটা আমি দিয়েছিলাম তার 4টে ভিডিও আশা করি সবাই দেখে নিয়েছিস, সবার নোট ডাউন হয়ে গেছে। আর তাদের পিডিএফগুলো তোরা পেয়েছিলি ভিডিওগুলো। আর আজকে আমরা সেকেন্ড পিডিএফ দেখবি তোরা একবার। গ্রুপের মধ্যে আমি সেকেন্ড পিডিএফটাও আপলোড করেছি, ওটা দিয়ে দিয়েছি। তো তার ভিডিও এবার আজকে থেকে শুরু হবে, মানে আমাদের 5 নম্বর ভিডিও আজকে শুরু হবে। তো তোরা একটু ভালো করে পিডিএফটা অবশ্যই নোট ডাউন করে নিবি এবং তার সাথে ভিডিওটা মিলিয়ে মিলিয়ে দেখে নিবি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। লাস্ট ভিডিওতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে মাত্রা বিশ্লেষণের প্রয়োগ। তার মধ্যে আমরা করেছিলাম একটি একক থেকে অন্য এককে রূপান্তর, তারপর মাত্রাগতভাবে কোনো সমীকরণের সত্যতা যাচাই, আর বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক, আর কোনো সমীকরণের যে ধ্রুবক রাশিগুলো আছে তাদের মাত্রা নির্ণয়, তাই না? আজকে আমরা যেটা করব, তোরা পিডিএফটা যদি পেয়ে থাকিস সবাই বা নোট ডাউন করে নিস, তাহলে দেখবি ওখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা আছে, যেটা অবশ্যই এমসিকিউ কিন্তু এখান থেকে আসতে পারে। আর আজকের ভিডিও শেষে আমি একটা প্র্যাকটিস সেট তোদের দিয়ে দেবো, ঠিক আছে? ওটা সবাই সলভ করবি। আমি ওই নেক্সট ক্লাসের আগে আমি অ্যান্সারগুলো আপলোড করে দেবো। তো এখানে দেখ, যে আমরা যদি একটু দেখি যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে লেখা আছে যে মাত্রাগতভাবে সঠিক সম্পর্ক গাণিতিক বা সংখ্যাগতভাবে সঠিক নাও হতে পারে। যেমন একমাত্রিক গতি চ্যাপ্টারে আমরা একটা সমীকরণ পড়বো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর এটা ছাড়া আমি একটা সমীকরণ লিখছি, এই সমীকরণটিকেই এস ইকুয়াল টু ইউটি প্লাস এ টি স্কোয়ার। আচ্ছা, এটা সঠিক সমীকরণ, মানে এই সমীকরণ দুটির মধ্যে এই সমীকরণটি গাণিতিকভাবে সত্য, কিন্তু এটা গাণিতিকভাবে সত্য না, গাণিতিকভাবে সত্য নয়। এটা আপাতত আমরা জেনে রাখি, ঠিক আছে? জাস্ট প্রমাণ দিচ্ছি যে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বা কোনো সমীকরণের সত্যতা যাচাই মাত্রা বিশ্লেষণের মাধ্যমে করা গেলেও বাস্তবে সেই সমীকরণের অস্তিত্ব নাও থাকতে পারে। তো এই সমীকরণ দিয়ে আমরা সেটা বুঝতে পারবো। দেখ, এই সমীকরণটা গাণিতিকভাবে সত্য, কিন্তু এই সমীকরণটি গাণিতিকভাবে সত্য নয়। এটা আমরা বাস্তবে জানি আর কি, আপাতত তোরা এটা স্টেটমেন্ট হিসেবে মনে রাখ। কিন্তু আমরা যদি চেক করি, দুজনেরই কিন্তু মাত্রাগতভাবে দুজনেই সঠিক। যদি আমি মাত্রাগতভাবে দেখাই, তোরা দেখতে পাবি, দেখ মানে আমরা দেখতে পাবো এস এর মাত্রা যদি আমি নেই, এস এখানে ইউ এর মাত্রা, তারপর টি এর মাত্রা প্লাস হাফ, তো সংখ্যা একটা, হাফের কোনো মাত্রা হয় না, সংখ্যার কোনো মাত্রা হয় না, এ ত্বরণের মাত্রা, আর এখানে টি স্কোয়ার মানে সময়ের মাত্রা। আর এখানেও যদি আমরা মাত্রা নেই, তাহলে এস এর মাত্রা, এস মানে হচ্ছে দূরত্ব, এটা আমি আর লিখলাম না, টি মানে সময়, ইউ মানে গতিবেগ, এ মানে ত্বরণ। এবার প্রত্যেকের মাত্রা নেব। দেখ, যদি আমরা এখানে দেখি যে এস মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের মাত্রাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। ইউ মানে গতিবেগ, তাহলে এল টি মাইনাস ওয়ান। এগুলো সব আগের ভিডিওতে লেখা আছে, তোরা একটু দেখে নিবি। টি মানে সময়, তাহলে এখানে টি প্লাস হাফের কোনো মাত্রা হয় না, তা হাফ তো ছেড়ে চলেই গেল। এ মানে ত্বরণ, ত্বরণের মাত্রা মানে এল টি মাইনাস টু। প্রত্যেকে আগের ক্লাসগুলো একটু দেখে নিবি, তাহলে বুঝতে পারবি কোথা থেকে এলো। টি স্কোয়ার মানে হচ্ছে ক্যাপিটাল টি স্কোয়ার। তা এখানে এল থাকলো। ডান দিকে যখন আমরা খেয়াল করবো, দেখ এখানে এই টি আর টি ক্যান্সেল, এখানে টি মাইনাস টু ক্যান্সেল, তাহলে এখানে থাকলো দৈর্ঘ্যের মাত্রা প্লাস এখানেও থাকলো দৈর্ঘ্যের মাত্রা। আর আমরা জানি দৈর্ঘ্যের মাত্রা আর দৈর্ঘ্যের মাত্রা যোগ করলে দৈর্ঘ্যের মাত্রাই হয়, তাহলে উভয় পক্ষে দৈর্ঘ্যের মাত্রা হয়ে গেল। তার মানে এরা মাত্রাগতভাবে সঠিক, তাই না? মাত্রাগতভাবে সঠিক এই সমীকরণটি আমরা দেখতে পাচ্ছি গাণিতিকভাবে সঠিক নয়, কিন্তু মাত্রাগতভাবে সঠিক হবে। দেখ, যদি আমরা করি এখানে, এটা এস এর মাত্রা, আচ্ছা এখানে তো লেখাই আছে, তাহলে এটা হয়ে যাবে এল, এখানে ইউ মানে হচ্ছে এল টি মাইনাস ওয়ান, এটা টি প্লাস এ মানে এল টি মাইনাস টু, এটা টি স্কোয়ার। একইভাবে এখানে টি মাইনাস ওয়ান আর টি ক্যান্সেল, টি মাইনাস টু টি স্কোয়ার ক্যান্সেল। তা এখানেও দেখ দুদিকেই কিন্তু দৈর্ঘ্যের মাত্রাই হচ্ছে, তো এটাও এল ইকুয়াল টু এল। তার মানে মাত্রাগতভাবে সঠিক, মাত্রাগতভাবে সঠিক। তাহলে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে যদি আমরা সত্যতা যাচাই করি, তাহলে কোনো ভুল সমীকরণও কিন্তু সত্য হয়ে যাবে। এইটাই বলার উদ্দেশ্য, যে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা কিন্তু মাত্রাগতভাবে সঠিক কিনা সেটাই শুধু দেখতে পারবো। মানেটা বোঝা যাচ্ছে তো?
যে মাত্রাগতভাবে কোনো সমীকরণ সঠিক কিনা সেটাই শুধু আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে যাচাই করতে পারবো। বাস্তবে সেই সমীকরণটা আদৌ সঠিক কিনা সেটা কিন্তু সত্য যাচাই হবে না। এটা মাত্রা বিশ্লেষণের একটা সীমাবদ্ধতা। বোঝা গেল? এবার কি বোঝানোর চেষ্টা হচ্ছিল ফার্স্ট পয়েন্টটাতে? আচ্ছা, তো সেটাই বলা হচ্ছে যে আসলে সমীকরণ হচ্ছে এটা, মানে এই সমীকরণের বাস্তবে অস্তিত্ব আছে কিন্তু এই সমীকরণের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এখানে অবশ্যই একটা হাফ থাকতে হবে। ক্লিয়ার? এবার কিন্তু মাত্রাগতভাবে দুজনেই সঠিক। আচ্ছা, এবার মাত্রা বিশ্লেষণের এর মানে পরবর্তীতে চলে আসে মাত্রা বিশ্লেষণের সীমাবদ্ধতা, মানে কি কি বিষয় মাত্রা বিশ্লেষণের মাধ্যমে জানা যাবে না সেটা দেখি। প্রথমে কি লেখা আছে? 1 নম্বরে লেখা আছে প্রাকৃতিক রাশি কোন কোন রাশির উপর নির্ভর করে তা না জানা থাকলে এই পদ্ধতি প্রয়োগ করা যায় না। এছাড়াও প্রথমোক্ত রাশিটির নির্ভরশীলতা অন্য রাশিগুলির গুণফলের সমান হলে তবেই মাত্রা বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা যায়। এখানে কি বলা হচ্ছে দেখ, এখানে বলা হচ্ছে যে মাত্রা বিশ্লেষণ, যেমন একটা উদাহরণ দিই এখানে, যে f ইকুয়াল টু এম এ, f ইকুয়াল টু এম ইন্টু এ। তো আমরা যদি না জানি যে বল, f মানে তো বল, m মানে হচ্ছে ভর, আর a মানে হচ্ছে ত্বরণ। তা আমরা যদি না জানি যে বল রাশিটি ভর আর ত্বরণের উপর নির্ভর করে, যদি নাই জানি এটা, তাহলে কিন্তু আমরা মাত্রা বিশ্লেষণ প্রয়োগ করতে পারবো না। তাহলে মাত্রা বিশ্লেষণ করতে গেলে বা পদ্ধতি প্রয়োগ করার জন্য আমাদের জানতে হবে যে কোন রাশিগুলো কোন কোন রাশির উপর নির্ভর করে। বোঝা গেল এটা? আরেকটা জিনিস এখানে বলা হচ্ছে যে যদি এরা গুণ হিসেবে থাকে তবেই মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে সমীকরণকে নির্ণয় করা সম্ভব। কিন্তু যদি এই যে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে কিন্তু এই সমীকরণটি মাত্রা বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব না, মানে তৈরি করা সম্ভব নয়, কারণ এখানে দুটো পার্টে ভাগ করা আছে। এখানে ইউ আর টি গুণ হিসেবে আছে, এখানে আবার এ আর টি স্কোয়ার গুণ হিসেবে আছে, আর এই গুণফল আর এই গুণফল যোগ হিসেবে আছে। বলা হচ্ছে যে যদি এরকম শুধু গুণ হিসেবে থাকে তবে সম্ভব মাত্রা বিশ্লেষণের পদ্ধতিতে তোমার সমীকরণগুলোকে নির্ণয় করা। কিন্তু যদি এরকম যোগ হিসেবে থাকে, দুটো পার্ট বা তিনটে পার্টে থাকে, তাহলে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এদের কিন্তু নির্ণয় করা সম্ভব নয়। বোঝা গেল? 2 নম্বর কি বলা হচ্ছে, প্রাকৃতিক রাশিগুলির মধ্যে কোনো মাত্রাহীন ধ্রুবক রাশি থাকলে তার মান মাত্রা বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করা যায় না। অর্থাৎ পরেরটাতে কি বলা হচ্ছে যে যদি কোনো ধ্রুবক রাশি থাকে, যেমন একটা সমীকরণ দেখা যাবে টি মানে হচ্ছে পর্যায়কাল, সরল দোলকের পর্যায়কাল, সরল দোলক মানে পেন্ডুলাম। তোরা দেখে থাকবি এটা, পরবর্তীতে আমি পড়াবো। পেন্ডুলাম মানে এরকম, যে পেন্ডুলাম ঘড়ি থাকে, তারা একবার এই দিকে দুলবে একবার এদিকে যাবে, এইভাবে দুলতে থাকে পেন্ডুলাম ঘড়ি। এরকম একটা সরল দোলক, এর পর্যায়কাল আর কি। পর্যায়কালের যে সমীকরণ সেটা টি ক্যাপিটাল টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি, এই হচ্ছে সমীকরণ। মাত্রা বিশ্লেষণের মাধ্যমে কি নির্ণয় করা যায়? এইটা নির্ণয় করা যায় যে টি ইকুয়াল টু কে রুট ওভার এল বাই জি, একে আমরা বলি ধ্রুবক। এই ধ্রুবকের মান কিন্তু মাত্রা বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করা যায় না। আমরা দেখতে পাচ্ছি ধ্রুবকের মান হচ্ছে 2 পাই। কি বললাম বোঝা গেল? যেমন এটা তোদের আমি দেখিয়েছিলাম আগের ক্লাসে যে এফ ইকুয়াল টু কে এম এ, এই কে এর মান কিন্তু মাত্রা বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করা যায় না। আমরা ধরে নিয়েছিলাম, দেখবি খেয়াল করে, যে যদি ধ্রুবকের মান 1 হয়, তো আমরা পরীক্ষাগতভাবে ধ্রুবককে 1 ধরে তারপরে কিন্তু সমীকরণ বার করেছি। ওটাই বলা হচ্ছে যে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে কোনো সমীকরণে যদি এরকম ধ্রুবক থাকে তাদের মানগুলো কিন্তু নির্ণয় করা যাবে না। যেমন এখানে অরিজিনাল সমীকরণটা যেটা আমরা পড়ে এসেছিলাম এফ ইকুয়াল টু এম এ, কিন্তু অরিজিনাল সমীকরণ এটাই, কারণ এই ধ্রুবকের মান 1 ধরলে তবেই এই সমীকরণটি আমরা পাবো। বোঝা গেল? মাত্রা বিশ্লেষণের মাধ্যমে ধ্রুবকের মান নির্ণয় করা সম্ভব নয়। 2 নম্বরে বলা আছে। 3 নম্বর কি বলা আছে, যদি প্রাকৃতিক রাশিগুলি স্কেলার বা ভেক্টর হয় তবে মাত্রা বিশ্লেষণ দ্বারা এটি চিহ্নিত করা যাবে না। মানে যে এই রাশিগুলো, যেমন এখানে দূরত্ব স্কেলার না ভেক্টর, সেটা কিন্তু মাত্রা বিশ্লেষণের মাধ্যমে প্রকাশ করা যাবে না। তার জন্য আমাদের অন্যান্য পদ্ধতি আছে। বোঝা গেল? 4 নম্বরে কি বলা আছে, তোরা অবশ্যই প্রত্যেকে কিন্তু পিডিএফটা ফলো করবি, হ্যাঁ, না হলে বুঝতে একটু অসুবিধা হবে। 4 নম্বরে বলা আছে যদি নির্ধারিত রাশিটি 3-এর বেশি সংখ্যক রাশির উপর নির্ভর করে তবে মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে রাশিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায় না। এই জায়গাটা একটু বোঝার আছে। এখানে কি বলা হচ্ছে যে যদি কোনো রাশি 3টির বেশি রাশির উপর নির্ভর করে, যেমন আমি ধরে নিচ্ছি যে এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এখানে 3টে রাশি আছে, তাই তো? 3টে রাশি হলেও আমরা যখন মাত্রা বিশ্লেষণ করেছিলাম এটা নির্ণয় করার জন্য, এখানে এম
এল টি মাইনাস টু লিখতে হয়। আর এখানে এদের পাওয়ার গুলো থাকে, তাই না, যে প্রপোর্শনাল টু ইকুয়াল টু একটা ধ্রুবক থাকে কে, এম টু দি পাওয়ার এ ভি স্কোয়ার টু দি পাওয়ার বি, ভি টু দি পাওয়ার বি আর টু দি পাওয়ার সি। এরপরে আমাদের মাত্রাগুলো লিখতে হতো, এম মানে ভর, তাহলে এম টু দি পাওয়ার এ, ভি মানে হচ্ছে এল টি মাইনাস ওয়ান টু দি পাওয়ার বি, আর আর মানে দৈর্ঘ্য, এটাও এল টু দি পাওয়ার সি। এখান থেকে আমরা দেখতাম যে এটা কে, এখানে চলে আসবে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার এখানে বি, এখানে সি, তাহলে এল টু দি পাওয়ার বি প্লাস সি আর টি টু দি পাওয়ার মাইনাস বি। এইভাবে আমরা তুলনা করতাম। এখান থেকে আমাদের সমীকরণ আসতো এই এ বি সি, কিন্তু এই এ বি সি কে সমাধান করা সহজ। এ ইকুয়াল টু এখানে এম এর পাওয়ার ওয়ান, এল এর পাওয়ার ওয়ান, তাহলে এ ইকুয়াল টু ওয়ান, বি প্লাস সি ইকুয়াল টু ওয়ান আর মাইনাস বি ইকুয়াল টু মাইনাস টু। এই ছিল আমাদের তিনটে সমীকরণ, তাই তো। কিন্তু যদি বলেছে যে নির্ধারিত রাশিটি তিনের বেশি সংখ্যক রাশির উপর নির্ভর করে, তবে তিনের বেশি মানে তিনের বেশি যদি হয়ে যায়, ধরে নিচ্ছি এখানে এফ ইকুয়াল টু এম ভি টি আর। এখন কতগুলো রাশি লেখা আছে এখানে, এম ভি টি আর। আচ্ছা, আরেকটা জিনিস বলা আছে এখানে, দেখ সবাই এখানে একটু ফলো করবি। এখানে যত রাশি থাকুক আমরা কিন্তু দৈর্ঘ্য, ভর আর সময় এই তিনটের উপরেই নির্ভর করছি। এখানে বলার উদ্দেশ্য এটা, যদি এই তিনটের বেশি কিছু চলে আসে, যেমন এখানে এম ভি টি আর, এটাও যদি আমি লিখি তাও কিন্তু দৈর্ঘ্য, ভর আর সময়ই আছে। তো দৈর্ঘ্য, ভর, সময় ছাড়া যদি আরো এক্সট্রা কোনো রাশি চলে আসে, যেমন আমি এখানে সময়টাকে বাদ দিয়ে প্রবাহ মাত্রা ধরে নিচ্ছি, প্রবাহ মাত্রা আই ইন্টু টি, ঠিক আছে, প্রবাহ মাত্রা আই, বাট আধান নিয়ে নিচ্ছি। তোদের মাত্রা আমি দেখিয়েছিলাম, তোরা দেখে নিবি একটু। আধানকে আমরা কিউ বলি। এবার এখানে চলে আসবে এম টু দি পাওয়ার এ, ভি টু দি পাওয়ার বি, আর টু দি পাওয়ার সি আর কিউ টু দি পাওয়ার ডি, এইভাবে আসবে। এবার যদি মাত্রা নেই তাহলে এদিকে হয়ে যাবে এম এল টি মাইনাস টু। এদিকে দেখ মাত্রাগুলো এরকম করে আসবে, এম টু দি পাওয়ার এ, ভি মানে হচ্ছে এল টু দি পাওয়ার বি আর টি টু দি পাওয়ার মাইনাস বি, কারণ এল টি মাইনাস ওয়ান ছিল, আর মানে দৈর্ঘ্য, তাহলে এটা এল টু দি পাওয়ার সি, আর কিউ মানে আমাদের ছিল আই ইন্টু টি, এই যে আই টু দি পাওয়ার ডি আর টি টু দি পাওয়ার ডি। এইবার যখন তুলনা করব, এবার এখানে কিন্তু আই নেই আমাদের, তাই না, এখানে তো আই নেই, তাহলে এবার সমীকরণ তো বেশি হয়ে যাচ্ছে। তা আমাদের এবি যদি আমরা নির্ণয় করতে চাই, এখানে এটা এম এর পাওয়ার ওয়ান, এল এর পাওয়ার ওয়ান, এ ইকুয়াল টু ওয়ান, বি এখানে এল টু দি পাওয়ার বি আর এখানে সি, তার মানে বি প্লাস সি ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, টি টু দি পাওয়ার এখানে মাইনাস বি, এখানে ডি, তাহলে মাইনাস বি প্লাস ডি ইকুয়াল টু টি এর পাওয়ার এখানে কত, মাইনাস টু, আর আই এর পাওয়ার এখানে ডি আছে, এখানে আই তো নেই, এখানে তো আই নেই, তার মানে আই এর পাওয়ার তো জিরোই ধরা উচিত, তাহলে এখান থেকে ডি ইকুয়াল টু জিরো, তাই না। তো এইবার কিন্তু মান পাওয়া মুশকিল আছে, তার কারণ এখানে ডি যদি আমরা জিরো বসিয়ে দিই, ওই ডি ইকুয়াল টু জিরো, তাহলে হিসেব কি বলছে, যদি এফ কিউ এর উপর নির্ভর করে, যদি নির্ভর করে, এইদিকে কিন্তু আর এফ এর উপর, এফ এর কোনো জায়গায় আই যেহেতু নেই, তাহলে দেখা যাচ্ছে নির্ভর করলেও আলটিমেটলি ডি এর মান জিরো আসছে। তো এখানে যদি আমরা কিউ এর উপরে পাওয়ার জিরো বসাই, তাহলে সামথিং টু দি পাওয়ার জিরো মানে তো ওয়ান হয়ে যাচ্ছে, তার মানে সমীকরণের মধ্যে এই রাশিটি আসবে না। কি বললাম, বোঝা গেল? অথচ এই রাশির উপরে কিন্তু নির্ভর করে। যদি তিনের বেশি সংখ্যক রাশি হয়ে যায়, মানে মাত্রা হয়ে যায়, সাধারণত আমরা এম এল টি দিয়ে বোঝাবো, কিন্তু যদি এম এল টি ছাড়াও অন্য কোনো মাত্রা চলে আসে, তখন সেটা কিন্তু মাত্রা বিশ্লেষণ দিয়ে প্রকাশ করা যাবে না। ওই কথাটাকে ভাষায় লেখা আছে যে যদি নির্ধারিত রাশিটি তিনের বেশি সংখ্যক রাশির উপর নির্ভর করে, তবে মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে রাশিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায় না, কারণ সমীকরণগুলি এম এল টি এর ঘাত তুলনা করে নির্ণয় করা হয়, যে এম এল টি এর ঘাত তুলনা করে, তাই না। লেখা হয়তো সর্বোচ্চ সমীকরণ তিনটি হতে পারে, তিনটির বেশি রাশির উপর নির্ভর করলে সমীকরণ তিনটি হবে, কিন্তু অজ্ঞাত রাশি তিনটির বেশি হয়ে যাচ্ছে, যেটা এখানে হচ্ছে। সমীকরণ তো তিনটিই হবে, কিন্তু অজ্ঞাত রাশি এখানে এ বি সি ডি হয়ে যাচ্ছে, তাই না। আর পরবর্তী যখন নির্ণয় করতে যাচ্ছি, বারবার আমাদের ডি এর মান কত চলে আসবে, জিরো চলে আসবে। এখানে যদি আরো একটা রাশি থাকে যার উপর নির্ভর করছে, তারও পাওয়ার কিন্তু জিরো চলে আসবে।
এইভাবে ওই জন্য মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে নির্ণয় করা যায় না এটা। ঠিক আছে, বোঝা গেল? এর পরবর্তীতে বলা আছে যে যদি নির্ধারিত রাশি অন্য রাশিগুলি সূচকীয়, ত্রিকোণমিতিক বা লগারিদমিক সূত্রের উপর নির্ভরশীল হয়, তবে সেই সমীকরণগুলি মাত্রা বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠা করা যায় না। যেমন আমরা পরবর্তীতে দেখবো, পড়তে পড়তে যখন সেই চ্যাপ্টারগুলো আসবে তখন সেখানে সাইন কস ট্যান দিয়ে কিছু সমীকরণ আছে। এখানে যেমন একটা উদাহরণ দেওয়া আছে y ইকুয়াল টু তরঙ্গের ক্ষেত্রে, যখন আমরা তরঙ্গ পড়বো a সাইন ওমেগা টি, বা y ইকুয়াল টু a cos ওমেগা টি, এই রকমের সমীকরণ যদি থাকে, মানে যেখানে সাইন কস ট্যান ট্রিগোনোমেট্রিক সমীকরণ, অথবা এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার দিয়ে যদি থাকে, যদি লগ দিয়ে থাকে, তাহলে তাদের কিন্তু মাত্রা বিশ্লেষণ দিয়ে নির্ণয় করা যাবে না। যেমন এটা একটা টাইপের হয়ে গেল। যদি এমন থাকে যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2t, এই জাতীয় সমীকরণ, অথবা y ইকুয়াল টু লগ t, এই জাতীয় সমীকরণের মাত্রা কিন্তু মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে নির্ণয় করা যাবে না, বা এই রকমের সমীকরণগুলি মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে নির্ণয় করা যাবে না। আচ্ছা, 6 নম্বর কি বলা আছে, যদি কোনো সমীকরণে মাত্রাযুক্ত ধ্রুবক থাকে তবে সেই সম্পর্কটি মাত্রা বিশ্লেষণ দ্বারা নির্ণয় করা যাবে না। এটা তো অবশ্যই, আমরা আগের দিনই পড়েছিলাম যে মহাকর্ষ সূত্রে যেমন F ইকুয়াল টু জি m1 m2 বাই r স্কোয়ার। এখানে আমরা জানি যে জি এমন একটি ধ্রুবক যাকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক বলি, যার কিন্তু একক আর মাত্রা আছে। এইরকম ধ্রুবক যাদের একক মাত্রা আছে তাদের মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে নির্ণয় করা যায় না। ঠিক আছে, তাদের মাত্রা, এটা একটা লিমিটেশন বলতে পারি আমরা। আচ্ছা, 7 নম্বর বলেছে একই মাত্রার প্রাকৃতিক রাশি সর্বদা একই প্রকৃতির নাও হতে পারে। হ্যাঁ, এটা যেমন মাত্রা বিশ্লেষণের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে একই মাত্রাযুক্ত রাশি, যেমন টর্ক আর হচ্ছে কার্য, এদের দুজনেরই মাত্রা সমান। আমরা বলতে পারি টর্ককে আমরা টাও দিয়ে প্রকাশ করি, একে টাও বলে, আর কার্যকে আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করি, ওয়ার্ক বলে না, ওয়ার্ক ডান। তো বলা হচ্ছে যে টাও এর মাত্রা আর কার্যের মাত্রা সমান, কিন্তু এরা তো একই রকম রাশি না। টর্ক হচ্ছে ঘূর্ণন যুক্ত, মানে টর্ক হলে ঘূর্ণন হয়, পরে আমরা পড়বো, এটাও আমাদের চ্যাপ্টারের মধ্যে আছে। আর কার্য মানে হচ্ছে সরণ হয়। তাহলে টর্কে ঘূর্ণন হয়, আর এটাকে সরণ না বলে আমি চলন বলে দিচ্ছি। কার্য হলে চলন হবে। একটা চলন একটা ঘূর্ণন, দুটো দু রকমের কিন্তু কাজ, তাই না? কিন্তু এদের মাত্রা সমান। তাহলে ওটাই বলেছে যে একই মাত্রার রাশি প্রকৃতি একই রকম না হতে পারে। একই মাত্রা এদের, কিন্তু এদের প্রকৃতি আলাদা। এ ঘুরতে সাহায্য করবে, এ চলতে সাহায্য করবে। বোঝা গেল? আচ্ছা, তো এই ছিল আমাদের 7টা মাত্রা বিশ্লেষণের সীমাবদ্ধতা। কিছু এরপরের পয়েন্টে বলা আছে, দেখ, কিছু রাশির ধ্রুবকগুলির মান নির্ণয় করতে হবে। কিছু কিছু রাশি দেওয়া আছে যাদের থেকে ধ্রুবকগুলির মান নির্ণয় করতে আমরা আগের দিনও দেখেছিলাম নির্ণয় করা। তাও আমি দু একটা দেখিয়ে দিচ্ছি জাস্ট প্র্যাকটিসের জন্য, যাতে তাদের বুঝতে সুবিধা হয়। যেমন পি ইকুয়াল টু p0 ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কোয়ার, মাইনাস আলফা টি স্কোয়ার। আচ্ছা, এই সমস্ত উদাহরণগুলো করার পেছনে কারণ হচ্ছে, একটু আগে আমরা আলোচনা করলাম যে যদি এক্সপোনেনশিয়াল টার্ম থাকে তাদের কোনো মাত্রা হয় না। ঠিক আছে, তো এটাই আমরা এখানে দেখবো। এখানে p0 এগুলোকে আমরা বললাম চাপ, আর টি হলো আমাদের সময়। বোঝা গেল? এখান থেকে কোয়েশ্চেনটা হচ্ছে আলফার মাত্রা বের করতে বলা আছে, এর মাত্রা নির্ণয় করতে হবে। আলফার কিভাবে নির্ণয় করব? তা আমরা জানি যে এই টোটাল গোটা রাশিটি তো মাত্রাহীন রাশি, ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কোয়ার। এর যদি মাত্রা বের করি তাহলে এর কোনো মাত্রা নেই, মাত্রাহীন। আচ্ছা, মনে রাখবে, এটা আমরা মনে রাখবো যে মাত্রাহীন রাশিকে আমরা এরকম করে লিখতে পারি এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0, অথবা শুধু 1। বোঝা গেল? তা আমরা যদি একে মাত্রাহীন হিসাবে প্রকাশ করতে চাই, তাহলে যেহেতু এটা মাত্রাহীন রাশি, তাহলে এর পাওয়ারের রাশিগুলো মাত্রাহীন হবে। সুতরাং আমরা বলতে পারি যে আলফা ইন্টু টি স্কোয়ার এর মাত্রা ইকুয়াল টু হয়ে যাবে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0, অথবা 1ও লিখতে পারি। এখান থেকে আমরা আলাদা করে দিচ্ছি আলফার মাত্রা গুণ টি, মানে তো সময় বলে দিয়েছি, তাহলে এটা টি স্কোয়ার হয়ে যাবে। আর এখানে হয়ে গেল এটা এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। আবার এই টি স্কোয়ার যদি ওইদিকে চলে যায়, এটা গুণ ছিল, এখানে ভাগ হয়ে যাবে, তারপরে -2 হয়ে যাবে পাওয়ারে গেলে। এটা পাওয়ারে গিয়ে এটা হয়ে যাবে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার -2। এইভাবে কিন্তু আমরা
কোনো রাশির মানে কোনো ধ্রুবকের কোনো সমীকরণের ধ্রুবকের মাত্রা নির্ণয় করতে পারি। তো এখানে আমরা যেই যুক্তিটা খাটালাম সেই যুক্তিটা কিন্তু সীমাবদ্ধতা থেকে পেলাম, তাই না? সীমাবদ্ধতা থেকে পেয়েছি যে এক্সপোনেনশিয়াল টার্ম থাকলে তার কোনো মাত্রা হয় না। আচ্ছা, পরবর্তী পেজে যেটা আছে সেটা হলো পি ইকুয়াল টু, সেটাও আমি দেখিয়ে দিই। এগুলো সব কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, সবাই এটা খুব ভালো করে প্র্যাকটিস করবি। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে পি ইকুয়াল টু আলফা বাই বিটা, দুটো ধ্রুবক আছে এখানে আলফা আর বিটা, আর ই টু দি পাওয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড अपॉन কে থিটা, কে থিটা মানে বলা আছে কোন রাশিকে কি বলে, তাই না? জেড মানে এখানে দূরত্ব, জেড মানে দূরত্ব, পি মানে চাপ, আচ্ছা থিটা মানে আমাদের তাপমাত্রা, আর কে মানে আমাদের বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবক। এদের প্রত্যেকেরই আমরা জানি এদের প্রত্যেকেরই মাত্রা আছে, তাই না? আচ্ছা, আবার সেই একই গল্প এখানে হবে যে এক্সপোনেনশিয়াল টার্মের কোনো মাত্রা হবে না, তাহলে আমরা বলতে পারি যে আলফার মাত্রা ইন্টু জেড এর মাত্রা বাই কে এর মাত্রা ইন্টু থিটার মাত্রা ইকুয়াল টু 1, তাই না? যেহেতু এটা মাত্রাহীন রাশি। আচ্ছা, এবার এখান থেকে প্রত্যেকের মাত্রা যদি আমরা বসাই, আচ্ছা এখানে যেটা নির্ণয় করতে বলা হচ্ছে সেটা হলো বিটার মাত্রা কত হবে, আলফার মাত্রা মাত্রা এবং বিটার মাত্রা, মানে বক্স আলফা কোশ্চেন মার্ক, বক্স বিটা কোশ্চেন মার্ক, এই দুজনের মাত্রা বের করতে হবে। আগে আলফার মাত্রাটা বার করে নিই। তাই এখান থেকে আলফার মাত্রা থাকলো, জেড মানে বলা ছিল দূরত্ব, তাহলে এটা এল হবে। আচ্ছা, কে মানে বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটার মাত্রা তোদের আমরা দেখবি পিডিএফ এ লেখা আছে, আগের পিডিএফ এ, আমি জাস্ট ডাইরেক্ট লিখে দিচ্ছি এম এল স্কোয়ার টি মাইনাস টু, এম এল স্কোয়ার টি মাইনাস টু, আর কেলভিন, এই কে মানে কেলভিন কিন্তু, হ্যাঁ, কে মাইনাস ওয়ান, ঠিক আছে? এটা তাপমাত্রার মাত্রা। আর থিটা মানে যেহেতু তাপমাত্রা এর মাত্রা, তাহলে কেলভিন দিয়ে শুধু কে, এই কে এখানে যে বোল্টজম্যান কনস্ট্যান্ট কে আর এই কে কিন্তু আলাদা, আমি এটাকে এরকম লিখে দিই স্টাইল করে, তাহলে তোরা বুঝতে পারবি, ঠিক আছে? এরকম। আর কেলভিনকে আমি নর্মাল কে লিখলাম। তো এখানে দেখতেই পাচ্ছি কে আর কে ক্যান্সেল হয়ে গেল, এটা তো ওয়ান, ওয়ানকে আমরা কিভাবে লিখতে পারি, এইভাবে এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো। আচ্ছা, এখান থেকে তাহলে এল একটা একটা এল ক্যান্সেল হয়ে গেল, কে কে আমাদের ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, তাহলে বক্স আলফা ইকুয়াল টু মানে আলফার মাত্রা ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে এম এল টি মাইনাস টু, তাহলে আলফার মাত্রা এটা এলো এম এল টি মাইনাস টু, আমরা জানি এম এল টি মাইনাস টু বলের মাত্রা, তাই না? তাহলে আলফা কিন্তু বল, যদি ভৌত রাশির কথা জিজ্ঞেস করে যে আলফা কোন ভৌত রাশির সাথে মিল আছে, তাহলে আমরা বলবো বলের সাথে মিল আছে। এটা গেল আলফার মাত্রা। এবার আমাদের বলেছে বিটার মাত্রাও বার করতে হবে, তা এটা তো মাত্রাহীন রাশি, একে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, এখান থেকেই আমরা আলফার মাত্রা পেয়ে গেলাম। আর এটা ছিল চাপ, পি মানে চাপ, তাহলে আমরা জানি যেহেতু মাঝখানে ইকুয়াল সাইন আছে, তাহলে বাঁ দিকের মাত্রা ডান দিকের মাত্রা সমান হওয়া উচিত, তাহলে আমরা লিখতে পারি আবার পি এর মাত্রা আর আলফা বাই বিটার মাত্রাও সমান হওয়া উচিত, তাই না? মাত্রা বিশ্লেষণের একটা সূত্র শর্ত ছিল এটা। তাহলে এখানে চাপের মাত্রা আমরা জানি এম এল ইনভার্স টি মাইনাস টু, এম এল ইনভার্স টি মাইনাস টু, এগুলো তোরা একটু প্র্যাকটিস করবি তাহলেই মনে চলে আসবে। এখানে আমাদের ছিল আলফা, এখানে আমাদের ছিল বিটা, এখান থেকে বিটাকে উপরে নিয়ে যাই আর এটাকে নিচে নিয়ে চলে আসি, দিয়ে আলফার মাত্রা বসিয়ে দিই, তাহলে বিটা এখানে চলে এলো, উপরে আলফার মাত্রা বসাবো, আলফার মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু, নিচে চলে আসবে আমাদের এম এল ইনভার্স টি মাইনাস টু, এখান থেকে টি মাইনাস টু ক্যান্সেল, এম এম ক্যান্সেল, এল মাইনাস ওয়ান উপরে গেলে প্লাস ওয়ান হবে, আর এখানে কিছু নেই মানে ওয়ান ছিল, তাহলে ওয়ান ওয়ান যোগ করলে এল স্কোয়ার হয়ে যাবে, তার মানে বিটার মাত্রা হবে এল স্কোয়ার। এই হলো আমাদের উত্তর। এখানে আলফার মাত্রা পেলাম এখান থেকে, আর এখান থেকে আমরা পেলাম বিটার মাত্রা। বোঝা গেল?
তো এইভাবে এইভাবে এই সমীকরণগুলিও আসতে পারে এমসিকিউ এর ক্ষেত্রে। সেখানে যে কোনো একটা কোয়েশ্চেন হয়তো আসবে যে হয় আলফার মাত্রা নির্ণয় করো, নয় বিটার মাত্রা নির্ণয় করো। তো এইভাবে কিন্তু আমরা নির্ণয় করবো। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তীতে বলা আছে যে যদি, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, আজকের প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট এবং এগুলোই আসার সম্ভাবনা সব থেকে বেশি। প্রত্যেক বছরই কোয়েশ্চেনের প্যাটার্ন স্যারেরা চেঞ্জ করে দিচ্ছে, তাই এগুলো কিন্তু আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখানে বলা আছে যে যদি বল, দৈর্ঘ্য এবং সময় মৌলিক রাশি হয়। আমরা জানি 7টি মৌলিক রাশি তো আমরা জানি, তাই না? বলা হচ্ছে বলকে আমরা বলি ফোর্স এফ, আর দৈর্ঘ্য মানে এল, আর সময় মানে টি। সময় মানে টি। তো বলা হচ্ছে যে দৈর্ঘ্য, সময় আর বল এরা এখন মৌলিক রাশি। তার মানে বাদ গেল কে? ভর বাদ গেল, তাই না? এরা যদি মৌলিক রাশি হয়, বলেছে ভরের মাত্রা কত হবে। তা আমাদের চিন্তা করতে হবে ওই ভরের সাথে বলের কি সম্পর্ক, এমন কোনো সমীকরণ বা সূত্র আমাদের মনে আছে কি যেটা বলের সাথে ভরের সম্পর্ক? তো আমরা একটু চিন্তা করলেই দেখতে পাবো আমাদের একটা সমীকরণ জানা ছিল, বল ইকুয়াল টু ভর ইন্টু সময়, এবং এই ভর ইন্টু ত্বরণ, সময় না, ভর ইন্টু ত্বরণ। এবং তোরা একটু মনে রাখবি, মানে এই জায়গাটা এটা ট্রিক বলতে পারিস, যে যেই রাশিগুলো দেওয়া থাকবে তাদের মধ্যে কোনো না কোনো একটা সম্পর্ক থাকবে, সেই সম্পর্ক থেকেই বার করতে হবে। এমন না যে কোনো নতুন সূত্র এখানে আসবে, ঠিক আছে? যেমন এই অঙ্কটা, যে বল, দৈর্ঘ্য আর সময় দেওয়া আছে আর ভরের মাত্রা নির্ণয় করতে বলা হচ্ছে, নিশ্চয়ই ভরের সাথে এদের কোনো সম্পর্ক থাকবেই থাকবে, আর সেটা কমন ফর্মুলাই হবে, কোনো জটিল ফর্মুলা দেওয়া হয় না, ঠিক আছে? তা আমরা এই সমীকরণ থেকে বার করবো। দেখ, বল হচ্ছে মৌলিক রাশি, ভরের মাত্রা বার করতে হবে, তাহলে আগে আমরা ভরকে লিখে নিই, ভর ইকুয়াল টু বল বাই ত্বরণ। এবার উভয় পক্ষে মাত্রা নেব, এদিকে ভরের মাত্রা, এদিকে বলের মাত্রা, এদিকে ত্বরণের মাত্রা। তো এদের আমরা বসিয়ে দেবো। এবার বলের মাত্রা আর আলাদা করে কিন্তু mlt-2 লিখবো না, খুব সাবধান। এখানে এই মাত্রাটা ফট করে বসিয়ে দেবো না, তার কারণ প্রশ্নে বলা আছে বল হচ্ছে মৌলিক রাশি, যারা মৌলিক রাশি তাদের মাত্রা আলাদা করে বসানোর দরকার হয় না। বললাম, বোঝা গেল? তো এই জায়গাটা বাকিদের থেকে এখানেই আলাদা, এখানে এফ কে এফ এর মতোই লিখতে হবে যেহেতু মৌলিক রাশি। কাকে চেঞ্জ করব? ত্বরণকে চেঞ্জ করবো। ত্বরণকে আমরা জানি, ত্বরণ তো lt-2, জাস্ট একে উপরে তুলে দিলেই উত্তর চলে আসবে। তাহলে এফ, এল এখানে 1 ছিল, উপরে গেলে -1, t-2 ছিল, উপরে গেলে +2। এই হয়ে গেল আমাদের ভরের মাত্রা। অনেক সময় এইভাবে ঘোরানো প্রশ্ন আসতে পারে এবং তোদের আসার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ আমি বললাম যে প্রত্যেক বছর কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে বোঝা গেল এটা কি হবে? এফ এল ইনভার্স টি স্কোয়ার, এটা হবে ভরের নতুন মাত্রা, ঠিক আছে? ভরের নতুন, আর এটা এটা স্মল এম হবে, ভরের নতুন মাত্রা। ক্লিয়ার হলো তাহলে? আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নে বলা আছে ধরা যাক এমন একটি পদ্ধতি নেওয়া হলো যেখানে ভরের একক আলফা কেজির সমান। আচ্ছা, এই প্রশ্নগুলোই একটু ব্যতিক্রমী টাইপের প্রশ্ন, তাই এগুলোই একটু ভালো করে তোরা দেখে নিবি, ব্যাস। বাকি সব অঙ্ক তোরা পারবি, সব একই টাইপের। কি বলা হচ্ছে যে ভরের একক হচ্ছে আলফা কেজির সমান, তার মানে ভরের একক আলফা কেজির সমান। আচ্ছা, তাহলে তারপরে বলা আছে দৈর্ঘ্যের একক বিটা মিটারের সমান। দৈর্ঘ্যের একক, যেটাকে আমরা 1 কেজি বলতাম সেটাকে এখানে আলফা কেজি বলা হচ্ছে, যেটাকে আমরা 1 মিটার বলতাম সেটাকে বলা হচ্ছে বিটা মিটার। আর সময়ের একক বলেছে গামা সেকেন্ড, সময়ের একক গামা, একে গামা বলি আমরা, গামা সেকেন্ড। বোঝা যাচ্ছে? বলেছে এগুলো হচ্ছে প্রাথমিক একক ধরা হলো। আর বলেছে এই পদ্ধতিতে 5 জুলের পরিমাণ কত হবে? 5 জুলের পরিমাণ, ওই যে আমরা মাত্রা বিশ্লেষণের প্রয়োগের মধ্যে একটি একক থেকে অন্য এককে রূপান্তর করেছিলাম, মনে আছে তো? ওই একই জিনিস, শুধু ওখানে 1 কেজি 1 কেজি 1 মিটার এইভাবে আমরা লিখতাম, 1 কেজি 1 মিটার 1 সেকেন্ড, 1 গ্রাম 1 সেন্টিমিটার 1 সেকেন্ড। এখানে কেজির মানে এসআই একক গুলোকে শুধু পরিবর্তন করা হয়েছে। এসআই এককের ওখানে 1 কেজি কে আর 1 কেজি ধরা হয়নি, ধরা হয়েছে আলফা কেজি। তোর তোর হচ্ছে এখানে দেখ, 1 মিটারকে 1 মিটার ধরা হয়নি, ধরা হয়েছে বিটা মিটার।
সেকেন্ডকে 1 সেকেন্ড না ধরে ধরা হচ্ছে গামা সেকেন্ড। সূত্র কিন্তু ওইটাই, বলেছে 5 জুলকে চেঞ্জ করতে হবে। আমি প্রশ্নটা একটু লিখে দিই। 5 জুল মানে হচ্ছে কত আর্গ, এইটাই আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা 5 জুলের পরিমাণ, আচ্ছা 5 জুলের পরিমাণ নির্ণয় করতে হবে আমাদের, মানে 5 জুলকে কিভাবে লেখা যায়। তা 5 জুলকে যদি আমরা এখানে লিখতে চাই, 5 জুল মানে আমরা কি জানি, জুল মানে কি ছিল, জুল হচ্ছে কার্য, কার্য মানে বল ইন্টু সরণ, তাই না? কার্য মানে কি, বল ইন্টু সরণ। আর কার্যের মাত্রা তোদের মনে আছে দেখবি, m(L²T-2), m(L²T-2). মাত্রা যদি লিখি তাহলে এটা হয়ে যাবে 5, m মানে কেজি, মিটার স্কোয়ার, সেকেন্ড -2। বলেছে একে এখন কনভার্ট করে আলফা বিটা গামার রেসপেক্টে লিখতে হবে, আর কিছু না, এখানে আর কিছু নেই কিন্তু, এটাই মেন কোয়েশ্চেন। আমরা শুধু ওইটাই দেখে নেবো যে এটা হিসেব মতো 1 কেজি 1 মিটার 1 সেকেন্ড, এখান থেকে 1 কেজি 1 মিটার 1 সেকেন্ডকে নির্ণয় করে নিতে হবে, ব্যাস, তাহলেই চলে আসবে উত্তর। আর কিলোগ্রাম একটাই আছে, মিটার দুটো আছে, সেকেন্ড -2 আছে, এইটুকুই পার্থক্য। মানে এটাকে যদি আমরা লিখি, এটা হবে 5 কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। বোঝা যাচ্ছে তো? ভরের একক ছিল আলফা কেজির সমান, তাহলে আলফা কেজি ইকুয়াল টু ভরের একক, একক ভর, এরকম লিখে দিচ্ছি সুবিধা হবে। 1 কেজি মানে কত ভর হবে, 1/α। বোঝা গেল? আচ্ছা একইভাবে বিটা মিটার মানে একক দৈর্ঘ্য, তো 1 মিটার মানে কত হচ্ছে 1/বিটা দৈর্ঘ্য। তাহলে সময়টা নিশ্চয়ই তোরা বুঝতেই পারছিস কি হবে, গামা সেকেন্ড মানে একক সময়, তাহলে 1 সেকেন্ড মানে 1/গামা সময়। এই মানগুলো ওখানে বসিয়ে দিলে উত্তর চলে আসবে। তাহলে কত হচ্ছে 5 কেজি মানে তাহলে কি লিখবো, 1/α। তাহলে 5 1/α ইন্টু মিটার স্কোয়ার, ওখানে 1 মিটার স্কোয়ার, 1 মিটার মানে 1/বিটা, সেটা হয়ে যাবে 1/বিটা স্কোয়ার। আর নিচে সেকেন্ড স্কোয়ার ছিল, সেকেন্ড মানে 1/গামা, তাহলে 1/গামা স্কোয়ার হয়ে যাবে এখানে। এটাকে যদি সাজিয়ে লিখিস সেটা আসবে, দেখ গামা তো উপরে চলে যাবে, নিচে আলফা বিটা স্কোয়ার থাকবে, তার মানে গামা স্কোয়ার বাই আলফা ইন্টু বিটা স্কোয়ার। এই হচ্ছে ব্যাপার, বোঝা গেল? তাহলে 5 জুলকে আমরা এইভাবে কনভার্ট করে লিখতে পারি। এটাই প্রশ্নে বলা ছিল যে যদি আলফা বিটা গামা এইভাবে হয়, ভরের একক, দৈর্ঘ্যের একক আর সময়ের একক, তাহলে 5 জুলকে আমরা কিভাবে লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা এরপরে পরের প্রশ্ন হলো, কোনো একটি সিস্টেমে ক্ষমতার মান 60 জুল পার মিনিট বলা আছে, যেখানে মৌলিক একক হচ্ছে 100 গ্রাম, 100 সেন্টিমিটার আর 1 মিনিট। তার মানে বুঝতে পারলি তো, ওখানে 100 গ্রাম বলা আছে, 1 গ্রাম বলা নেই কিন্তু, 1 গ্রাম লেখাও যাবে না, তাহলে 100 গ্রাম লিখতে হবে 1 গ্রামের জায়গায়, 100 সেন্টিমিটার লিখতে হবে 1 সেন্টিমিটারের জায়গায়, আর 1 মিনিট লিখতে হবে 1 সেকেন্ডের জায়গায়। তারপরে আমরা কনভার্ট করতে পারি। বলেছে নতুন একক ব্যবস্থায় ক্ষমতার মান কত হবে। তার মানে 60 জুল পার মিনিট আছে, জুল পার মিনিট মানে এসআই একক, তাহলে আমাদের সিজিএস এককে কনভার্ট করে দেখাতে হবে। ওই বলেই দিয়েছে নতুন একক ব্যবস্থায় ক্ষমতার মান কত হবে। আমরা এটাকে একটু দেখে নেবো, ঠিক আছে, যে নতুন ব্যবস্থায় কত হবে এর মান। আমরা যদি মানগুলো বসাই, সেই একই পদ্ধতি, ওই পদ্ধতি ইউজ করব যেখানে আমরা একটি একক থেকে অন্য এককে রূপান্তর করি। ওই n1 u1 ইকুয়াল টু n2 u2 দিয়ে। আমাদের দেওয়া ছিল 60 জুল পার মিনিট, 60 জুল পার মিনিট। জুল পার মিনিট বা জুল পার সেকেন্ড সেটা তো ক্ষমতা, এখানে বলাও ছিল যে ক্ষমতার মান, ক্ষমতার মাত্রা আমরা কি জানি, ক্ষমতার মাত্রা, ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। ক্ষমতার মাত্রা আমাদের ছিল m(L²T-3), m(L²T-3). এই ক্ষমতার একক অনুযায়ী যদি আমরা লিখি যে n1 u1, এই সমীকরণ দিয়ে তো আমরা করতাম, ইকুয়াল টু n2 u2। এখানে আমরা এদিকে আমরা এসআই একককে লিখতাম আর এদিকে আমরা সিজিএস একককে লিখতাম। এখান থেকে আমরা বলতে পারি যে এখানে 60 জুল পার মিনিট আছে, তাহলে এখানে আমাদের
আচ্ছা, এটাকে আমরা যদি সেকেন্ডে কনভার্ট করে নিই, জুল পার সেকেন্ডে, তাহলে লিখতে পারি 60 উপরে জুল, নিচে মিনিট। তার মানে 60 জুল, নিচে যদি সেকেন্ড করি তাহলে 60 সেকেন্ড হবে। মানে 1 জুল পার সেকেন্ড মানে 1 ওয়াট, যেটা ক্ষমতার একক হয়। তা সোজা কথায় 1 ওয়াটকে আমরা চেঞ্জ করব, তাই না? 60 জুল পার মিনিট ছিল, এখানে মিনিটেও লিখতে পারি আমরা, যেহেতু সেকেন্ডে লিখে সাধারণভাবে সেকেন্ডে লিখেই অভ্যস্ত, তাই আমি সেকেন্ডে কনভার্ট করে দেখালাম। আদারওয়াইজ আমরা মিনিটেই লিখতে পারি, কোনো অসুবিধা, কারণ আমাদের ওই মৌলিক এককগুলোকে 100 গ্রাম, 100 সেন্টিমিটার আর 1 মিনিট লেখা আছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এইদিকে তাহলে আমরা এসআই একক লিখবো, এগুলো সব এসআই, আর এদিকে সিজিএস। তো N1 U1 এর জায়গায় N1 মানে সংখ্যা, তাহলে 1 এসআই পদ্ধতিতে। এখানে আমরা লিখবো M1 L1 স্কোয়ার T1 মাইনাস 3। এদিকে N2 আমাদের নির্ণয় করতে হবে, M2 L2 স্কোয়ার T2 মাইনাস 3। তাহলে N2 ইকুয়াল টু, এটা হয়ে গেল M1 বাই M2 টু দি পাওয়ার 1, L1 স্কোয়ার বাই, আচ্ছা L1 বাই L2 একবারে স্কোয়ার করে দিই, আর T1 বাই T2 টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা, তোরা দেখ এবার এর পরবর্তীতে মনে করে দেখ, এবার আমাদের এখানে মান বসাতে লাগবে, তাই না? এবার যখন মান বসাবো, এটা 1 কেজি বসাবো, আর এখানে 1 গ্রাম লিখতাম। এইবার এই কোশ্চেনের টুইস্ট হচ্ছে এটাই, এখানে 1 গ্রাম লেখা যাবে না, কোশ্চেনে যেটা বলা আছে ওটা লিখতে হবে, তার মানে 100 গ্রাম, এটা 100 গ্রাম। আচ্ছা, এখানে 1 মিটার লিখতাম, নিচে 1 সেন্টিমিটার লিখতাম, সেটা লেখা যাবে না, লিখতে হবে যেটা কোশ্চেনে দেওয়া আছে 100 সেন্টিমিটার। এটাই পার্থক্য আগের অঙ্কের সাথে, ব্যাস আর কিচ্ছু নাই। এটা স্কোয়ার, আর এটা 1 সেকেন্ড লিখতাম, কিন্তু এখানে T2 তে আমরা 1 সেকেন্ড লিখতে পারবো না, ওখানে লিখতে হবে 1 মিনিট, এখানে লিখতে হবে 1 মিনিট, এর টু দি পাওয়ার মাইনাস 3। ব্যাস আর কিচ্ছু নেই এখানে, বাকিটা জাস্ট ক্যালকুলেশন। এবার কিলোগ্রামকে গ্রামে কনভার্ট করে ক্যালকুলেশন, 1000 গ্রাম, এখানে 100 গ্রাম, এটা হয়ে যাবে 100 সেন্টিমিটার, নিচেও 100 সেন্টিমিটার, এখানে 1 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড, মাইনাস 3। তাহলে এবার এখানে দুটো শূন্য ক্যান্সেল, গ্রাম গ্রাম ক্যান্সেল, এখানে তো পুরোটাই ক্যান্সেল হয়ে গেল, যেটা স্কোয়ার ছিল। এখানে 1 সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল, 1/60 টু দি পাওয়ার মাইনাস 3, এখানে আসলো 10। তাহলে এটা হয়ে যাচ্ছে 10, আর নিচে আমাদের থাকছে 60 ইন্টু 60 ইন্টু, আচ্ছা 60 নিচে আছে, তার মানে উপরে গেলে 60 টু দি পাওয়ার মাইনাস 1 হচ্ছে, তাই না? এখানে 10 থাকলো ইন্টু 60 টু দি পাওয়ার, 60 টু দি পাওয়ার মাইনাস 1, টোটালটা টু দি পাওয়ার আবার মাইনাস 3। তাহলে মাইনাস 1 আর মাইনাস 3 গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে 10 ইন্টু 60 টু দি পাওয়ার 3। আমরা জানি 6 এর কিউব মানে 216, তাহলে এটা হয়ে যাচ্ছে 216, তারপর 1 2 3 4টে শূন্য, তাই না? তাহলে 1 2 3 4, এইভাবেও লেখা যায়, অথবা যেভাবে পিডিএফ এর মধ্যে লেখা আছে দেখবি তোরা, 216 ইন্টু 10 টু দি পাওয়ার 4, অথবা 2.16। এই যে দু ঘর আগে যদি দশমিক দিই, তাহলে মানে কি এখানে 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 100 দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণও করতে হবে, তাহলে 10 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তাহলে যেটা ছিল ওই যে 60 জুল পার মিনিট বা 1 জুল পার সেকেন্ড, তাকেই আমরা যদি নতুন এককে চেঞ্জ করে লিখি, তাহলে সেটা হবে 2.16 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ওটা জুল পার সেকেন্ড ছিল, এটা আর্ক পার সেকেন্ড হবে। বোঝা গেল? কারণ নতুন এককে কনভার্ট করলো, নতুন একক বলতে এসআই থেকে সিজিএস একক। বোঝা গেল? আচ্ছা, পরের অঙ্কটা দেখবো। এই পর্যন্ত যদি তোরা বুঝতে না পারিস, তাহলে আবার একটু রিপিট করে ভিডিওটা দেখে নিবি, ঠিক আছে? পরের কোয়েশ্চেনটা একটু আমরা দেখবো এবার। পরের প্রশ্নে বলা আছে, যদি বলের একক 1 কিলো নিউটন, কি বলা হচ্ছে? বলের একক 1
কে এন মানে কিলো নিউটন, হ্যাঁ, কে এন মানে হচ্ছে কিলো নিউটন। দৈর্ঘ্যের একক বলেছে দৈর্ঘ্যের একক বলা হচ্ছে 1 কিলোমিটার, আর সময়ের একক হচ্ছে 100 সেকেন্ড। 100 সেকেন্ড বলেছে ভরের মান কত হবে, এইভাবে নির্ণয় করতে হবে, ভরের মান নির্ণয় করা। বোঝা গেল? তা ওই যে বললাম কোন একটা কমন সমীকরণ আমাকে দেখতে হবে যাদের মধ্যে এই সবাই ইনভলভ থাকবে। তো আমরা তো জানি অলরেডি বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, তাহলে এখান থেকে ভর নির্ণয় করা যাবে বল বাই ত্বরণ। ত্বরণের তো এখানে কোনো কিছু দেওয়া নেই, এখানে দৈর্ঘ্য আর সময় দেওয়া আছে, তো ত্বরণকে দৈর্ঘ্য আর সময় দিয়ে লিখতে হবে। তাহলে বল থাকলো, এখানে ত্বরণ মানে হচ্ছে গতিবেগ বাই সময়। পরের লাইন লিখতে পারি বল থাকলো, গতিবেগ মানে আবার সরণ বাই সময়, সরণ বাই সময় অলরেডি একটা সময় ছিল, তাহলে সরণ বাই সময়ের স্কোয়ার হয়ে গেল। তার মানে এই সমীকরণটা দ্বারা সরণ মানে কিন্তু দৈর্ঘ্য, তাহলে হয়ে গেল বল ইন্টু সময়ের স্কোয়ার, আর নিচে হচ্ছে সরণ। এবার মানগুলো বসিয়ে দিলে উত্তর চলে আসবে। বল মানে 1 কিলো নিউটন ইন্টু সময় মানে হচ্ছে 100 সেকেন্ড, তাহলে 100 স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেল? এটা 100 স্কোয়ার সেকেন্ডের স্কোয়ার, আর নিচে ছিল হচ্ছে সরণ, দৈর্ঘ্যের একক, তাহলে সরণ মানে দৈর্ঘ্য 1 কিলোমিটার, 1 কিলোমিটার। এবার মানগুলো বসিয়ে দিলেই উত্তর চলে আসবে। মানগুলো যদি আমরা বসাই তা আমাদের সমীকরণটা আসছে এরকম, এখানে 1 কিলো নিউটন তার মানে 1000 নিউটন, একটু মনে রাখবো 1 কিলো নিউটন মানে 1000 নিউটন। ঠিক আছে, তাহলে 1000 নিউটন ইন্টু 100 স্কোয়ার মানে একের পরে 4টা শূন্য হবে, সেকেন্ড স্কোয়ার, আর 1 কিলোমিটার মানে 1000 মিটার। কিছু কাটাকাটি যাচ্ছে আমাদের, এই 1000 1000 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটার উত্তর আসবে 10⁴ লিখে দিচ্ছি নিউটন এই মিটার ইনভার্স ইন্টু সেকেন্ড স্কোয়ার, বা নিউটন সেকেন্ড স্কোয়ার মিটার ইনভার্স। বোঝা গেল? এই নিউটনকে যদি আমরা লিখতে চাই, নিউটনকে আমরা জানি 1 নিউটন মানে 1 কেজি মিটার সেকেন্ড মাইনাস 2, এটা হচ্ছে একক। তা এই নিউটনকে যদি ওই এককে আমরা চেঞ্জ করি, এখানে তো ভর বের করতে বলেছে, তা কেজিতেই উত্তর আসা উচিত, দেখে নিই এভাবে কেজিতেই আসে নাকি। তাহলে কেজি মিটার সেকেন্ড মাইনাস 2 হয়ে গেল, আর একটা ছিল মিটার ইনভার্স, আর একটা ছিল সেকেন্ড স্কোয়ার। তাহলে সেকেন্ড মাইনাস 2 সেকেন্ড স্কোয়ার ক্যান্সেল, মিটার মিটার ইনভার্স ক্যান্সেল, আলটিমেট অ্যান্সার আসবে 10⁴ কেজি, এটা ভরের মান। সবাই বুঝতে পেরেছিস নিশ্চয়ই? একটু দেখে নিবি এখানে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি আমি এবার। একটু পরের প্রশ্নটা যাওয়ার আগে তোরা একটু নোট ডাউন করে নে। আচ্ছা, পরের প্রশ্নে যদি আমরা যাই, পরের প্রশ্নে বলা আছে যদি বেগ, ত্বরণ এবং বল, তাহলে বেগ মানে ভি, ত্বরণ মানে এ, আর বল মানে এফ। এবার বলা হচ্ছে এটা মৌলিক রাশি। বলেছে যে কোনো পদ্ধতিতে মৌলিক রাশি হয়, তবে ওই পদ্ধতিতে রৈখিক ভরবেগের মাত্রা কি হবে। তার মানে এখনকার মৌলিক রাশি এরা হবে, দৈর্ঘ্য, ভর আর সময় কিন্তু এখানে বলা নেই, তাহলে ওদের পাল্টাতে হবে। এবার তো আমাদের বলা হচ্ছে রৈখিক ভরবেগ। আমি সমীকরণটা লিখে দিচ্ছি, তোরা একটু দেখে নিবি। রৈখিক ভরবেগের যে সমীকরণ, রৈখিক ভরবেগকে আমরা স্মল পি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, ভর ইন্টু বেগ, এইভাবে লেখা হয়, ভর ইন্টু বেগ। আর আমাদের বলা হচ্ছে যে রৈখিক ভরবেগের মাত্রা কি হবে, মানে এর মাত্রা নির্ণয় করতে হবে। তার মানে স্মল পি এর মাত্রা, ভরের মাত্রা তো আমরা অলরেডি জানি, কিন্তু এখানে ভর দিয়ে লেখা যাবে না, তাহলে এটা হয়ে গেল আমাদের ভর ইন্টু এটা হয়ে গেল আমাদের বেগ। বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, বেগ
বেগ তো মৌলিক রাশি বলাই হচ্ছে, তাহলে বেগকে আর চেঞ্জ করা যাবে না, ভরের মাত্রা আমাদের নির্ণয় করে দেখাতে হবে। তো বল আর ত্বরণ দেওয়া আছে, আমরা একটু আগেই নির্ণয় করেছিলাম যে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তাহলে এখান থেকে ভর ইকুয়াল টু আমাদের নির্ণয় করতে হবে বল বাই ত্বরণ। এবার এদের যদি মাত্রা নির্ণয় করি আমি এখান থেকে ভরের মাত্রা, তাহলে এটা হয়ে যাবে বলের মাত্রা বাই ত্বরণের মাত্রা। আর এখানে কিন্তু মাত্রা যেভাবে আমরা জানি mLT-2 সেভাবে বসাবো না, এখানে বল মানে এফ, এটাই যেহেতু মৌলিক রাশি, তাহলে বল মানে এফ আর ত্বরণ মানে হচ্ছে এ, তার মানে এদের মান আসবে এফ এ -1। ঠিক আছে, জাস্ট এটা এখানে বসিয়ে দিলে উত্তর চলে আসবে। তাহলে ভরের এখানে আমরা বসাবো এফ এ -1, এফ এ -1 ত্বরণের মাত্রা, আর এখানে হয়ে যাবে ভি। এই হচ্ছে আমাদের রৈখিক ভরবেগের মাত্রা। বোঝা গেল? আচ্ছা, তো এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা চলে আসবো এক নতুন টপিকে। তো তোরা সবাই, আমি বলবো যে যতটুকু এই পর্যন্ত যা যা হয়েছিল মাত্রা বিশ্লেষণ সবাই একটু দেখে নিবি, আর বইয়ের মধ্যে দেখবি একটা টেবিল করা আছে মাত্রা বিশ্লেষণ মানে মাত্রার, সেই টেবিলটা প্রত্যেকে একটু মুখস্থ করে নিবি। ঠিক আছে, একটু প্র্যাকটিস করে নিবি, মুখস্থ এমনি হয়ে যাবে। ঠিক আছে, এখন একটা নতুন টপিকে যাচ্ছি, যাকে আমরা বলি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা অথবা সিগনিফিকেন্ট ফিগার, তো এই জিনিসটা কি সেটা আমরা এবার আলোচনা করবো। আমরা বললাম একে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, অথবা এর আরেকটা নাম একে আমরা বলি সার্থক অঙ্ক সংখ্যা। সার্থক অঙ্ক সংখ্যা অথবা আমরা বলি সিগনিফিকেন্ট ফিগার। সিগনিফিকেন্ট ফিগার। তো প্রথমে কিছু নিয়ম আমরা আলোচনা করে নিই, তারপর আমরা লেখাগুলো দেখবো কিভাবে কোয়েশ্চেন আসে। আচ্ছা, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার একটা প্যারাগ্রাফ বলে দেওয়া আছে, আমি শুধু একটু পড়ে বুঝিয়ে দিচ্ছি যে কি লেখা আছে ওখানে। বলা হচ্ছে যে কোনো পাঠ বা ভৌত রাশির মান যে ডিজিট বা অঙ্ক দিয়ে লেখা হয় তার শেষ ডিজিটটি অনিশ্চিত এবং অন্যান্য ডিজিটগুলি নির্ভুলভাবে নির্ণীত হলে সেই সংখ্যাটির বা সেই মানটির মোট ডিজিটের সংখ্যাকে বলা হবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার। যেমন আমি বলি যে একটি দণ্ডের ওজন, তাহলে ওজন একটি ভৌত রাশি, এরকম করে লিখছি যে 52.568 কেজি। বলা হচ্ছে যে এই যে লাস্ট ডিজিট যেটা থাকে এটা সবসময় অনিশ্চিত হয়, এর কিন্তু নিশ্চয়তা থাকে না, অনিশ্চিত। হ্যাঁ, যদি দশমিকের পরে শূন্য দিয়ে লিখতাম বা অন্য কিছু দিয়ে লিখতাম তাহলে নিশ্চিত হতো। তো এটা হয় অনিশ্চিত, মানে এই লাস্ট ডিজিটটাকে আমরা বলি অনিশ্চিত, আর বাকিগুলো যদি নির্ভুলভাবে লেখা হয় মানে এই পর্যন্ত, তাহলে যতগুলো ডিজিট লেখা হচ্ছে তাদের সবাইকে আমরা বলবো সিগনিফিকেন্ট ফিগার অথবা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। বোঝা গেল? যেমন পরের পয়েন্টে লেখা আছে একদম ডান দিকের ডিজিটকে বলা হয় ন্যূনতম সার্থক অঙ্ক এবং একদম বাম দিকের ডিজিটকে বলা হয় সর্বাধিক সার্থক অঙ্ক। তার মানে এখানে 5 হচ্ছে একদম বাম দিকের সর্বাধিক, একে বলা হচ্ছে সর্বাধিক, আর এই 8কে বলা হচ্ছে ন্যূনতম সার্থক অঙ্ক। বোঝা গেল? উদাহরণ দেওয়া আছে যে একটি বস্তুর দৈর্ঘ্য 14.52 সেন্টিমিটার হলে বলা যায় যে 1, 4, 5 হলো নিশ্চিত বা নির্ভুল ডিজিট এবং 2 হলো অনিশ্চিত ডিজিট। তাই মোট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে তখন 4। যেমন এই যে 1, 5, 4, 4.52, 4.52 এই হচ্ছে আমাদের অনিশ্চিত, আর এরা বাকি সবাই হচ্ছে নিশ্চিত। মোট সার্থক অঙ্ক বা তাৎপর্যপূর্ণ অঙ্ক কতগুলো আছে? 1, 2, 3, 4। তাহলে এখানে 4টি সার্থক অঙ্ক। বুঝতে পারলাম? ক্লিয়ার তাহলে এটা? তো পরবর্তীতে আমরা লেখার এই সার্থক অঙ্ক লেখার কিছু নিয়ম আছে, প্রত্যেকটা নিয়ম লেখাই আছে, আমি একটু পড়ে পড়ে নিয়মগুলো বলে দিচ্ছি। কি লেখা আছে প্রথমে? যে ফার্স্ট পয়েন্টে লেখা আছে সমস্ত অশূন্য অঙ্কই তাৎপর্যপূর্ণ, অর্থাৎ অশূন্য বলতে শূন্য বাদ দিয়ে সবাই 1, 2, 3,
4 5 6 7 8 9। তাহলে 1 থেকে 9 পর্যন্ত যতগুলো ডিজিট দেখতে পাচ্ছিস প্রত্যেককেই আমরা বলবো সার্থক অঙ্ক। আর যেই এটা আমরা বলবো তখন সঙ্গে সঙ্গে প্রশ্ন চলে আসবে, তাহলে কি শূন্যকে তাৎপর্যপূর্ণ বলা যায় না? পরবর্তী নিয়মগুলো সব শূন্যের জন্য লেখা আছে, ঠিক আছে? তো তাহলে এটা তো বুঝেই গেলাম। তার মানে এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে যে 242 একটা সংখ্যা, এই সংখ্যার মধ্যে তাৎপর্যপূর্ণ অঙ্ক কতগুলো আছে? 3টি, কারণ সবাই অশূন্য। তারপর বলা আছে 3495, এর মধ্যে তাহলে 4টি হবে, কারণ অশূন্য প্রত্যেকেই। আর যদি আমি 999 বলি তাহলে তিনটি সার্থক অঙ্ক আছে। আর যদি এখানে 435 পয়েন্ট যেটা লেখা আছে 72, এর মধ্যে 1 2 3 4 5 5টি, বোঝা গেল? তো অশূন্য যদি কোনো সংখ্যা থাকে, কোনো অশূন্য ডিজিট বা অঙ্ক যদি কোনো সংখ্যার মধ্যে থাকে, তাহলে তারা প্রত্যেকেই সার্থক সংখ্যা হবে, সার্থক অঙ্ক হবে। কি বললাম, বোঝা গেল? তার টোটাল নাম্বারটা আমাদের পরীক্ষায় আসে। আচ্ছা, 2 নম্বরে কি বলা আছে? দুটি অশূন্য ডিজিটের মধ্যবর্তী সমস্ত শূন্য তাৎপর্যপূর্ণ হবে। দুটি অশূন্য ডিজিটের মধ্যবর্তী মানে মাঝামাঝি যারা থাকবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি এখানে, দুটি অশূন্য সংখ্যার মধ্যবর্তী শূন্যগুলি। যেমন একটা উদাহরণ দেওয়া আছে এখানে, যেমন 10 না 10 তো দুটো অশূন্য না, যেমন 101। তাহলে একটা অশূন্য অঙ্ক, এটাও একটা অশূন্য অঙ্ক, তার মাঝখানে একটা শূন্য আছে, তাই কাউন্ট করতে হবে। তাহলে 1 2 3, 3টি। মানে কোনো শূন্য যদি দুটি অশূন্য সংখ্যার মাঝে থাকে তাহলে তাদের কিন্তু আমরা তাৎপর্যপূর্ণ বলবো। এই 101 এর মধ্যে যেটা বললাম, যেমন যদি এখানে 201 থাকে তাহলে 3টি, যদি 2001 থাকে তাহলে 4টি, যদি 20,001 থাকে তাহলে 5টি। মানে এর মধ্যবর্তী যত শূন্য আছে সবাইকে আমাদের ধরতে হবে। ওখানে আরো উদাহরণ দেওয়া আছে, যেমন 2102, তোরা অবশ্যই বুঝতে পারছিস এটা 4টি হবে। এই যে মাঝের শূন্য, এই যে মাঝের শূন্য, এই যে মাঝের শূন্য, এই যে মাঝের শূন্য, এদের তখন কাউন্ট করতে হবে, কারণ এরা দুটি অশূন্য সংখ্যার মাঝামাঝি আছে। বোঝা গেল? যদি এরকম হয় যে 20041, তাহলে 1 2 3 4 5টি। এবার আবার তোরা প্রশ্ন করবি যদি দশমিকের পরে হয় তাহলে কি হবে, যদি এর আগে হয় তাহলে কি হবে? বিভিন্ন ব্যাখ্যাগুলোই পরপর আছে, ঠিক আছে? তারপরে পয়েন্ট একটু বলি। তারপরে পয়েন্টে লেখা আছে যে, আচ্ছা এখানে আর একটা উদাহরণ দেওয়া আছে যে 100.04। তাহলে এখানে একটা অশূন্য সংখ্যা, এটা একটা অশূন্য সংখ্যা, এর মাঝামাঝি সবাইকেই তাহলে কাউন্টিং করতে হবে। তাহলে 1 2 3 4 5, এখানেও 5টি তাৎপর্যপূর্ণ অঙ্ক থাকবে। বোঝা গেল? পরের পয়েন্টে কি বলা আছে যে শেষ অশূন্য অঙ্কের ডান দিকে থাকা কোনো শূন্যই তাৎপর্যপূর্ণ হবে না। শেষ অশূন্য অঙ্কের ডান দিকে বলা আছে, শেষ অশূন্য অঙ্কের ডান দিকে থাকা কোনো শূন্যই তাৎপর্যপূর্ণ হবে না। যেমন 10, শেষ অশূন্য অঙ্ক তো এটাই, শুরু আর শেষের অশূন্য অঙ্ক এখানে একটাই আছে। এর পরবর্তী যত শূন্যই থাকুক তারা কেউই, 10 হোক, 100 হোক, 1000 হোক, 10,000 হোক, এদের পরবর্তী জিরোগুলো একটাও অশূন্য হবে, মানে তাৎপর্যপূর্ণ হবে না, এদের কাউকেই ধরা যাবে না। কি বললাম, বোঝা গেল? এদের কাউকেই ধরা যাবে না। তার মানে এখানে একটি সার্থক অঙ্ক আছে, এখানেও একটি, এখানেও একটি, এখানেও একটি। তো শেষ অশূন্য সংখ্যার ডান দিকে বলেছে, যেমন যদি এরকম হয় 24 242, এখানে একটা শূন্য আছে, তাহলে এখানে কিন্তু এটাকে ধরা যাবে না, তখন এটা হবে 3টি। যদি এখানে এরকমও থাকতো 242 0 0, তাহলেও 3টি লিখতে হতো। এমন নয় যে 5টি হয়ে যাবে, এটাও ধরা যাবে না, এটাও ধরা যাবে না। শূন্যের এটা নিয়ম বলা আছে, ঠিক আছে? এদের লেখার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। যদি এরকম থাকে যে 204200, এবার একটা ব্যাপার আছে, এখানে দুটো নিয়ম কাজ করবে। এই যে লাস্ট অশূন্য অঙ্ক হচ্ছে এটা, শেষ অশূন্য অঙ্ক, তারপরের গুলোকে ধরা যাবে না, এদের ধরা যাবে না। কিন্তু এই শূন্য কিন্তু দুটো অশূন্য অঙ্কের মাঝখানে আছে, একে কিন্তু কাউন্টিং করতে হবে। তাহলে 1 2 3 4, 4টি হবে। বলা হচ্ছে যে শেষ অশূন্য অঙ্কের ডান দিকে যে জিরোগুলো থাকবে তাদের ধরা যাবে। বুঝতে পারলাম? যদি এটা 2100 হয় ধরা যাবে না, এক্ষেত্রে 2টি।
দুটি তাৎপর্যপূর্ণ অঙ্ক বা সার্থক অঙ্ক থাকবে এখানে। বোঝা গেল? এবার এদের লেখার নিয়ম হচ্ছে, যদি এরকম 2420 থাকে তখন আমাদের ওই যেভাবে 10 টু দি পাওয়ারে আমরা লিখি 242 ইন্টু 10 টু দি পাওয়ার 1, এইভাবে লিখতে হয়। এটাকে লিখতে হবে 242 10 টু দি পাওয়ার 2। এটা লিখবো 2042 ইন্টু 10 টু দি পাওয়ার 2। 21 ইন্টু 10 টু দি পাওয়ার 2, এইভাবে লেখা হয় আর কি। বোঝা গেল? আচ্ছা, পরের নিয়মটা আমরা পড়ি। পরের নিয়মে বলা আছে ইনিশিয়াল জিরো বা লিডিং জিরোগুলি তাৎপর্যপূর্ণ হবে না। ইনিশিয়াল জিরো মানে, ইনিশিয়াল মানে আমরা জানি শুরুর দিকে, তাহলে শুরুর দিকে যদি কোনো জিরো থাকে তাদের আমরা কাউন্টিং করব না। এইদিকে আমরা শেষের দিকের গুলো দেখলাম, এবার শুরুর দিকের গুলো দেখবো। মানে যদি এমন থাকে যে 0.02, এখানে এই শুরুর দিকের জিরোকে ধরবো না, একে কাউন্টিং করতে হবে, মানে একটি। বোঝা গেল? যদি থাকে 0.002, এদের ধরবো না, এদের কাউকেই ধরবো না, যেহেতু এরা শুরুর দিকের জিরো, কিন্তু একে ধরতে হবে, তাহলে এখানেও একটি। যদি এমন থাকে 0.00120050, এবার অনেকগুলো নিয়ম একসাথে কাজ করবে, এদের তো ধরতে পারবো না কারণ এরা একদম শুরুর দিকে আছে। এই দুটি শূন্যকে ধরতে হবে, একেও ধরতে হবে, একেও ধরতে হবে, কারণ এরা দুটো অশূন্য অঙ্কের মাঝে আছে। আবার এই একদম ডান দিকের জিরো, একেও ধরতে পারবো না। তাহলে 1 2 3 4 5, পাঁচটি হবে। বোঝা গেল? আচ্ছা, যদি এমন থাকে যে 0.00120545, তাহলে এখানে 1 2 3 4 5, পাঁচটি, কারণ এদের ধরা যাবে না। বোঝা গেল? আচ্ছা, এরপরের পয়েন্টে কি বলা আছে দেখি। বলা হচ্ছে যে এন্ডিং জিরো বা ট্রেইলিং জিরোগুলি তাৎপর্যপূর্ণ হবে যদি দশমিকের পরে হয়। আচ্ছা, তাহলে আচ্ছা একটু উদাহরণগুলো দিয়ে দিই আমি। আচ্ছা, এখানে একটু আমি কারেকশন করে দিচ্ছি, এই শূন্যটা দিচ্ছি না, হ্যাঁ, কারণ এটার আর একটা রুলস আছে, সেটা আমি এরপরই এখনই বলছি। এখানে তাহলে 5টি ডিজিট ছিল, 1 2 3 4 5, এই শূন্য দুটিকে আমরা ধরলাম কারণ এরা অশূন্য দুটো সংখ্যার মাঝামাঝি ছিল, আর প্রথমের জিরোগুলো যেহেতু লিডিং জিরো, এদের আমরা ধরবো না। পরের পয়েন্টে দেখ, তোরা দেখতে পাবি ওখানে লেখা আছে এন্ডিং জিরো, যেটা আমি বলছিলাম যে এন্ডিং জিরো বা ট্রেলিং জিরো গুলি তাৎপর্যপূর্ণ হবে যদি দশমিকের পরে হয়। মানে বলা হচ্ছে ধর সাপোজ 0.20 আছে, আর একটা সংখ্যা আছে 0.2, এখানে কিন্তু এই জিরোটাকে ধরা যাবে না কারণ এটা লিডিং জিরো। এন্ডিং জিরোকে ধরা যাবে যদি তারা দশমিকের পরে হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, 42.20, 42.0, এখানে দশমিক নেই, কিন্তু এটাই পার্থক্য। দশমিকের পরে যদি শূন্য হয় তাহলে ধরতে হবে, এখানে দশমিকের পরে শূন্য আছে, এখানে কিন্তু নেই, তাহলে ধরা যাবে না। হ্যাঁ, সামনে যদি সংখ্যা থাকে তবে, তাহলে 0.20 মধ্যে এই দুটোকেই নিতে হবে, এই জিরোকে ধরা যাবে না, তার মানে এখানে দুটি হবে। তার মানে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে শেষের জিরোগুলিকে, এটাও শেষের জিরো কিন্তু, তাহলে শেষের জিরোকে কাউন্টিং করব যদি জিরোগুলি দশমিকের পরে থাকে। তাহলে এখানে এই জিরো দশমিকের পরে আছে তাই কাউন্টিং হলো, এখানে তো জিরো নেই, এই জিরোটা যেহেতু শুরুতে তাই একে ধরবো না, তাহলে এখানে একটি। এখানে 1 2 3 4টেকেই ধরতে হবে কারণ দশমিকের পরে আছে এটা। এখানে একে ধরা যাবে না কারণ দশমিকই তো নেই এখানে, দশমিকের আগের ব্যাপার এটা, তাই না? তাহলে এখানে একে ধরা যাবে না, এখানে দুটি হবে। এই নিয়মটা একটু আগেই বললাম। তা সেই সমস্ত জিরো যারা শেষের দিকে থাকবে কিন্তু দশমিকের পরে থাকবে, তাদের আমাদের কাউন্টিং করতে হবে। যেমন আমি যদি এমন বলি এবার যে 0.0200, তার মানে এই জিরোগুলোকে ধরা যাবে না, কিন্তু এই জিরোগুলোকে ধরতে হবে, তার মানে এটা হবে 3টি। দেখ এখানে এটাও কিন্তু দশমিকের পরে, কিন্তু যেহেতু শুরুর দিকে তাই ধরা যাবে না, আর এরাও দশমিকের পরে কিন্তু শেষের দিকে, তাই ধরতে হবে। যদি এমন হয় যে 2.42100, সবাইকেই ধরতে হবে, তাহলে 1 2 3 4 5 6, 6টি।
যদি এমন হয় 0.005040200, এখানে এই জিরোগুলোকে ধরা যাবে না, কিন্তু এর পরের প্রত্যেকটা জিরোকেই ধরতে হবে। 1 2 3 4 5 6 7 7টি। বোঝা গেল? তো এইভাবে আমরা কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সার্থক অঙ্ককে খুঁজে খুঁজে বার করতে পারবো। যদি এরকম লিখি যে 20.000, সবাইকেই ধরতে হবে এখন। 1 2 3 4 5, 5টি। বোঝা গেল? আচ্ছা, পরের নিয়মে কি বলা হচ্ছে, একটি একক থেকে অন্য এককে রূপান্তরিত করার সময় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা পরিবর্তন করা যাবে না। তার মানে যদি আমি এরকম বলি যে 252 কেজি, এখানে কতগুলো আছে? 1 2 3টি, কিন্তু একে যখন গ্রামে কনভার্ট করব তাহলে 252 গ্রাম। এমনিতেই আমরা জানি যে এই শূন্যগুলো কাউন্টিং করা হয় না, তাহলে এখানেও কিন্তু 3টি হবে। তাহলে এই যে একটা একক থেকে আরেকটা এককে রূপান্তর করলাম, তাৎপর্যপূর্ণ অঙ্কর কিন্তু কোনো চেঞ্জ হবে না, বা সার্থক অঙ্কের কোনো চেঞ্জ হবে না। খুব সাবধান কিন্তু এখানে, ঠিক আছে? যেমন যদি এমন থাকে যে 211.12, যেটা উদাহরণ দেওয়া আছে, কেজি, একে যদি গ্রামে কনভার্ট করি তাহলে 211.120 গ্রাম। এই দুজনের মধ্যেই সার্থক অঙ্ক 1 2 3 4 5, এখানেও 5টি থাকবে, এখানেও 1 2 3 4 5। এই শূন্যটাকে তো আমরা ক্যালকুলেট করি না, যেহেতু শেষের দিকে আছে আর দশমিকের আগে আছে, এটা দশমিক তো নেই এখানে, তাই না? তাই একে কাউন্টিং করা যাবে না। বোঝা গেল? সব থেকে ভালো প্রসেস আমি একটু আগে শিখেছি, 10 টু দি পাওয়ার ফরম্যাটে লিখতে হয়। যদি কেজি থেকে গ্রামে করি, আমরা বেস্ট হচ্ছে লিখব যে 252 কেজি ইকুয়াল টু 252 ইন্টু 10 টু দি পাওয়ার 3 গ্রাম। বেস্ট হলো এইভাবে লেখা, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি বলা আছে যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে যে রাশিগুলিকে যোগ বা বিয়োগ করা হয় তাদের মধ্যে যে রাশির দশমিকের পর অঙ্ক সংখ্যা সর্বনিম্ন থাকে, দশমিকের পর দেখতে হবে তাহলে, ঠিক আছে? যোগ বা বিয়োগ ফলকে সেই সর্বনিম্ন অঙ্ক সংখ্যাতেই আসন্ন মান বা রাউন্ড অফ করতে হয়। নতুন একটা টার্ম এখানে এলো, যাকে আমরা বললাম রাউন্ড অফ। এই রাউন্ড অফটাও আমরা দেখব পরবর্তীতে। কি বলা হচ্ছে যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে, যেমন ধরে নিই 52.427, আর এর সাথে অ্যাড করছি আমরা 5.224, এদের অ্যাড করছি যোগ। তাহলে যোগ করলে কত হচ্ছে? এটা 7 426.527.5। এবার বলা হচ্ছে যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে যে রাশিগুলিকে যোগ বা বিয়োগ করা হয় তাদের মধ্যে যে রাশির দশমিকের পর অঙ্ক সংখ্যা সর্বনিম্ন। দুটো রাশি আছে আমাদের হাতে, এই রাশির দশমিকের পরে 3টে অঙ্ক আছে, এই রাশির দশমিকের পরে 2টো অঙ্ক আছে, তাই তো? যেই রাশির দশমিকের পরের অঙ্ক সংখ্যা কম থাকবে, উত্তরকেও সেই ফরম্যাটেই লিখতে হবে। তার মানে যেহেতু এখানে দশমিকের পরে 2 ঘর আছে বা দুটো সংখ্যা, আমাদের এখানেও দশমিকের পরে এই 2 ঘর পর্যন্তই রাখতে হবে। বোঝা গেল? এর ক্ষেত্রে আমাদের যেটা সব থেকে বেশি দরকার পড়ে তাকে আমরা বলি রাউন্ড অফ বা আসন্ন মানে প্রকাশ। এর একটা নিয়ম আমরা জানি যে যেই পর্যন্ত আমরা আসন্ন মানে প্রকাশ করব তার পরের সংখ্যাটি যদি 5-এর বেশি হয় তাহলে আগের সংখ্যার সাথে 1 যোগ হয়, তাই না? যেমন এখানে হবে, এখানে আমাদের 2 ঘর পর্যন্ত লিখতে হবে, তাহলে একে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি 57.67 হবে, কারণ যেহেতু এখানে 7 আছে, 5-এর বেশি, তাহলে 1 এখানে অ্যাড হয়ে যাবে। বোঝা গেল? এই যে প্রসেসটাকে আমরা বলি রাউন্ড অফ অথবা আসন্ন মানে প্রকাশ। এই আসন্ন মানে প্রকাশ 2-3টে নিয়ম আছে, ওটা আমরা একটু পরে দেখে নিচ্ছি। আচ্ছা, এটা গেল যোগের ক্ষেত্রে। আর ওখানে একটা উদাহরণ দেওয়া আছে, তোরা একটু দেখে নিস যে 2.546 আর 1.9, 2.546 আর 1.9 এদের যদি যোগ করি তাহলে এই একই জিনিস 6 4 9 5 14 4 2 1 3 1 4। তাহলে যেহেতু এইটার মধ্যে দশমিকের পরে 1 ঘর আছে, এখানে দশমিকের পরে তো 3 ঘর আছে, তাহলে আমাদের উত্তরকেও দশমিকের পরে 1 ঘর পর্যন্ত রাখতে হবে, মানে এই পর্যন্ত রাখতে হবে। এবার এখানে 4 আছে 5-এর থেকে কম, যেমন 5-এর বেশি থাকলে 1 যোগ হয়, 5-এর কম থাকলে যা ছিল তাই থাকে, তাহলে এটা উত্তর হয়ে যাবে 4.4। বোঝা গেল? এইভাবে কিন্তু নিয়ম আছে, সব করতে হবে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে।
এই নিয়মগুলো কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 8 নম্বরে বলা আছে গুণ আর ভাগের ক্ষেত্রে, যেমন এটা যোগ বিয়োগের ক্ষেত্রে নিয়ম বললাম, যোগ আর বিয়োগের ক্ষেত্রে একই সেম প্যাটার্ন, ঠিক আছে। বিয়োগ যদি করতে হয়, সাপোজ 2.546 মাইনাস 1.9 বিয়োগ করবো, তাহলে এটা তো 6 থাকবে, এটা 4, এটা 15 থেকে 9 গেলে 6, 1 2 0, 0.646। একেও কিন্তু সেম প্রসেস, এই দশমিকের পরে 1 ঘর পর্যন্তই রাখতে হবে, তাহলে এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে, যেহেতু 4 হচ্ছে 5-এর থেকে কম, 0.6। বোঝা গেল? যোগ বিয়োগের ক্ষেত্রে কি করতে হবে, দশমিকের পরের সংখ্যাগুলোকে দেখতে হবে, যার সব থেকে কম থাকবে উত্তরের মধ্যে তাকেই ফলো করতে হবে। এই গেল হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে। আর গুণ ভাগের ক্ষেত্রে কি লেখা আছে 8 নম্বরে, গুণ ভাগের ক্ষেত্রে উত্তর বা চূড়ান্ত ফলাফলের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সব থেকে কম তাৎপর্যপূর্ণ সংখ্যাযুক্ত রাশির সমান হবে। তার মানে যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা দশমিকের পরে দেখব যে কতগুলো ঘর আছে, তার মধ্যে সব থেকে যে কম তাকে উত্তরে ফলো করব। আর গুণ ভাগের ক্ষেত্রে বলছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাকে দেখতে হবে, ঠিক আছে। গুণ ভাগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাকে দেখতে হবে, যেমন 6.253 একটা উদাহরণ দেওয়া হচ্ছে, দেখ 6.253 ইন্টু 3.4 আর নিচে ভাগ করা হচ্ছে 15.6 দিয়ে, 15.6। তাহলে এর মধ্যে কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, 1 2 3 4টি। এর মধ্যে কটা আছে, 2টি। এর মধ্যে কটা আছে, 3টি। বলেছে উত্তর যখন লিখবো সব থেকে কম তাৎপর্যপূর্ণ সংখ্যাটাকে খুঁজবো, তাকেই ফলো করতে হবে উত্তর, মানে উত্তরেও 2টি তাৎপর্যপূর্ণ অঙ্ক দিয়ে উত্তর লিখতে হবে। তা এটা উত্তর যেটা আসে সেটা হচ্ছে 1.3628, 1.3628। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কতগুলো আছে, 1 2 3 4 5টি। আর আমাদের সব থেকে কম দেখা যাচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে 2টি, তাহলে আমাদের এখানে 2টি তাৎপর্যপূর্ণ পর্যন্তই করতে হবে, তার মানে এই পর্যন্ত রাউন্ড অফ করতে হবে। তাহলে একে অ্যাপ্রক্সিমেটলি লেখা যায়, এখানে 6 আছে, তাহলে এখানে 1 যোগ হয়ে যাবে, তাহলে এটা উত্তর চলে আসবে 1.4। বোঝা গেল? এটাই বলা আছে ওখানে। আচ্ছা, 9 নম্বরে বলা আছে যে কোনো ভৌত রাশির মান নির্ণয়ের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ব্যবহৃত যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবকের উপর নির্ভর করে। এটা একটু স্টেটমেন্ট হিসেবে মনে রাখ, যে লঘিষ্ঠ ধ্রুবক, এটা মনে রাখবি। কি লেখা আছে, যে ক্ষুদ্রতর লঘিষ্ঠ ধ্রুবক যুক্ত যন্ত্র দিয়ে সঠিকভাবে পরিমাপ করা যায়, ফলে পরীক্ষালব্ধ মানের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বৃদ্ধি পায়। তার মানে এটা মনে রাখবি যে লঘিষ্ঠ, শর্ট কোশ্চেন আসতে পারে অনেক সময়, যে লঘিষ্ঠ ধ্রুবক যত কম পাঠ তত সঠিক, আর তার সাথে মনে রাখবি তাৎপর্যপূর্ণ অঙ্ক তত বেশি। বুঝা গেল? যত লঘিষ্ঠ ধ্রুবক ছোট হবে তত পাঠ সঠিক হবে, তত তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বেশি হবে। এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। যেমন 12.52 একটা উদাহরণ দেওয়া আছে, দেখ 12.52, এর মধ্যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4টি। আর যদি 12.5 বলি, এর মধ্যে 3টি। আচ্ছা, লঘিষ্ঠ ধ্রুবক এখানে দশমিকের পর কত ঘর আছে, 2 ঘর আছে না। তো আমি ধর এরকম করে বললাম যে কোনো একটা যন্ত্রের স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক 0.01 আর কোনো একটা যন্ত্রের 0.1। তাহলে যার লঘিষ্ঠ ধ্রুবক মানে হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম মান। যেমন একটা স্কেল হয়, তোরা স্কেল দেখেছিস না, সেন্টিমিটার স্কেল, মিটার স্কেল, সে আমাদের যেটা প্লাস্টিকের স্কেল হয় 30 সেন্টিমিটারের, তার 1 সেন্টিমিটার দেখিস তোরা, তার 10টা ভাগ আছে দেখবি। তাহলে ছোট ছোট ভাগগুলোকে আমরা কত বলি, 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। তো এই যে 0.1 সেন্টিমিটার অথবা 1 মিলিমিটার বলতে পারিস, আবার কোথাও কোথাও 0.01 সেন্টিমিটার। তো এটা আরো ছোট না, 0.1 এর থেকেও ছোট এটা। বলা হচ্ছে যে যদি এইভাবে আমরা লিখি তাহলে যেই মাপটাই আমরা নেব সেটা মোটামুটি এইরকম আসা উচিত, আর যদি দশমিকের পরে 1 ঘর নেই তাহলে এরকম আসা উচিত। তো যদি যত ছোট হবে এর থেকে এটা আরো ছোট, তাহলে দেখ সার্থক সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না। এখানে 0.1 এর জন্য যদি মাপ নেই আমরা কোনো, তার মানে ধর 12.5 বা 12.6 বা 12.7 এইভাবে লিখতে হবে। আর যদি 0.01 এ লিখি তাহলে 12.52, 12.62 এইভাবে লিখতে হবে। কারণ দশমিকের পরে সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে, দেখ লঘিষ্ঠ ধ্রুবক যত ছোট হচ্ছে এই সংখ্যার দশমিকের পরে সংখ্যাগুলোও কিন্তু তত বাড়ছে, আর যত বাড়বে তত সার্থক অঙ্ক বেড়ে যাবে।
দেখ ওইটাই লেখা আছে, লঘিষ্ঠ ধ্রুবক যত কম পাঠ তত সঠিক। কারণ কি সঠিক কেন বলছে এখানে 12.5, এটা 12.52, আরো অ্যাকিউরেট হচ্ছে এটা, তাহলে পাঠ তত সঠিক হচ্ছে। আর যত অ্যাকিউরেট হবে তত এই সংখ্যাটা বাড়বে, তাহলে সার্থক অঙ্কের সংখ্যাও বাড়বে, তাৎপর্যপূর্ণ অঙ্কের সংখ্যা তত বেশি হবে। বোঝা গেল? আর 10 নম্বরে বলা আছে যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় লেখা শেষ ডিজিট বা অঙ্কটিকে অনিশ্চিত অঙ্ক বলা হয়। এটা তো আমরা আগেও বলেছি যে লাস্ট যে ডিজিট গুলো থাকবে সবগুলো সংখ্যার মধ্যে তাদের আমরা বলবো হচ্ছে অনিশ্চিত ডিজিট, অনিশ্চিত ডিজিট। আচ্ছা, এখানে এর পরবর্তীতে আমরা দেখবো রাউন্ড অফ এর নিয়ম। ঠিক আছে? আচ্ছা, রাউন্ড অফ এর নিয়মে যেটা তো আমরা রাউন্ড অফ যেটা করি আমরা, একটা হচ্ছে দশমিক স্থানের সাপেক্ষে, যেটা লেখা আছে যে দশমিক স্থান অনুযায়ী, মানে 2 দশমিক বা 1 দশমিক বা 3 দশমিক স্থান পর্যন্ত। আরেকটা আমরা বলি তাৎপর্যপূর্ণ অঙ্ক পর্যন্ত। আমি দেখিয়ে দিচ্ছি উদাহরণগুলো, তোদের পিডিএফ এ তোরা একটু খেয়াল করবি, লেখা আছে সবগুলো। ঠিক আছে? যেমন ফার্স্ট রুল 1-এ কি লেখা আছে আমি জাস্ট শর্টকাটে বলে দিচ্ছি, ওখানে পড়ে দিচ্ছি, তোরা একটু মিলিয়ে নে। যে পর্যন্ত রাউন্ড অফ করা হবে যদি তার পরবর্তী অঙ্ক 5 অপেক্ষা বেশি হয়, তবে পূর্ববর্তী অঙ্কের সাথে 1 যোগ হবে। যেমন এটা আমরা প্রত্যেকেই জানি যে 25.175, আমি বইয়ের উদাহরণটাই নিচ্ছি, মানে পিডিএফ এর উদাহরণটা 5762। এই জায়গাটা মন দিয়ে শুনবি সবাই। কি বলা আছে? বলেছে যে সংখ্যাটিকে 1 দশমিক পর্যন্ত বা 3 সার্থক অঙ্ক পর্যন্ত রাউন্ড অফ করা হলে 1 দশমিক পর্যন্ত রাউন্ড অফ করব। 1 দশমিক মানে দশমিকের পরে 1 ঘর পর্যন্ত। তো দশমিকের পরে যদি 1 ঘর পর্যন্ত নেই তাহলে এই পর্যন্ত হবে। আর এই পর্যন্ত নেওয়া মানে কতগুলো সার্থক অঙ্ক হচ্ছে এখানে? 1, 2, 3। ওই জন্য বলেছে 1 দশমিক বা 3টি সার্থক অঙ্ক পর্যন্ত, এই পর্যন্ত রাউন্ড অফ করতে হবে। তো যেহেতু এটা 5-এর বেশি, তাহলে এখানে 1 যোগ হবে, তো এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়ে যাবে 25.6। ঠিক আছে? আর যদি 5 অপেক্ষা কম হয়, রুল 2, যদি এটা এরকম হতো 25.57 না লিখে আমি 3 লিখতাম, 6, 2, এই পর্যন্ত রাউন্ড অফ করতে হবে। তাহলে যেহেতু এটা 5-এর কম, তাহলে যা ছিল তাই থাকবে, মানে 25.5ই হবে। এটা কি বললাম, বোঝা গেল? দুভাবে কোশ্চেন আসতে পারে, কিন্তু হয় 1 দশমিক পর্যন্ত রাউন্ড অফ বলবে, নাহলে 3টি সার্থক অঙ্ক পর্যন্ত বলবে, মানে কিন্তু একই। খুব একটু ভালো করে মনোযোগ দিয়ে কোশ্চেনগুলো দেখে নিবি তোরা। রুল 2 তাহলে এটা হলো রুল 3। এবার দেখ, 5-এর বেশি হলে এটা হবে, 5-এর কম হলে এটা হবে, কিন্তু 5 হলে কি হবে, এইটা একটা প্রশ্ন থাকে, সেটাই আমরা ক্লাস 11-এ শিখবো। তাহলে রুল 3, যদি 5 হয় তাহলে কি হবে? আচ্ছা, তাহলে একটা সংখ্যা নিচ্ছি আমি, যে আচ্ছা ওখানে কি লেখা আছে যে পর্যন্ত রাউন্ড অফ করা হবে যদি তার পরবর্তী অঙ্ক 5 হয় এবং এরপরে কোনো অশূন্য অঙ্ক থাকে, তাহলে 5-এর পূর্ববর্তী অঙ্কের সাথে 1 যোগ করতে হবে। মানে 5-এর পরে যদি কোনো অশূন্য অঙ্ক থাকে, যেমন 25.5, দেখ এই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, সব থেকে ভালো হবে, সুবিধা হবে। মানে 5.762 ছিল, এখানে 5.3 ছিল, 5-এর থেকে বেশি বলে 1 যোগ হচ্ছিল, 5-এর কম বলে কোনো কিছু যোগ হয়নি, যা ছিল তাই। কিন্তু যদি 5 হয়, এখানে যদি 5 হয়, মানে 5.562 এই পর্যন্ত রাউন্ড অফ করতে হবে। বললাম, বোঝা গেল? তাহলে যেই পর্যন্ত রাউন্ড অফ করব তার পরবর্তী সংখ্যাটা যদি 5 হয়, ওখানে দেখ একটা উদাহরণ দেওয়া আছে 21.2583। ঠিক আছে? এখানে আমরা ওই একইভাবে 1 দশমিক স্থান পর্যন্ত বা 3টি সার্থক অঙ্ক পর্যন্ত রাউন্ড অফ করবো। দেখ তাহলে 5-এর পরে 5 আছে, তো বলছে ওই 5-এর পরে যদি কোনো অশূন্য অঙ্ক থাকে, তো এখানে অশূন্য অঙ্ক আছে দেখতে পাচ্ছি, যদি থাকে তাহলে 1 যোগ হবে। এটা হচ্ছে আমাদের অশূন্য অঙ্ক। যদি অশূন্য অঙ্ক থাকে এই 5-এর পরে, তাহলে 1 যোগ করবো, একদম চোখ বন্ধ করে। এবার আবার তাহলে প্রশ্ন আসে যে যদি অশূন্য অঙ্ক না থাকে, মানে যদি শূন্য থাকে, তাহলে কি করবো? কি বললাম, বোঝা গেল? ব্যাস, ওই দুটোই হচ্ছে আমাদের আলাদা আলাদা নিয়ম। দেখ এইটাকেই দেখাই যে 25.55, আর কিছু থাকলো না, 25.55ই আছে, আর এই পর্যন্ত রাউন্ড অফ করতে হবে।
এইবার এখানে দুটো কন্ডিশন আসতে পারে, একটা হচ্ছে 25.55, আবার এখানে লিখে দিচ্ছি 25.45। এই পর্যন্ত ধর রাউন্ড আপ করতে হবে, অ্যাপ্রক্সিমেটলি কত আসবে সেটা আমরা নির্ণয় করবো। এটা তো বুঝে গেছি যে যদি 5-এর পরে কোনো অশূন্য অঙ্ক থাকে তাহলে ডাইরেক্ট 1 যোগ করে দেবো। যদি 5-এর পরে কিছু না থাকে বা শূন্য থাকে তখন আমাদের আগের সংখ্যাটাকে দেখতে হবে। এইটা ওখানে লেখা আছে, দেখ রুল নাম্বার 4-এ, যে পর্যন্ত রাউন্ড অফ করা হবে তার পরবর্তী অঙ্ক 5 হলে এবং 5-এর পরবর্তী অঙ্ক শূন্য হলে বা 5-এর পরে কোনো অঙ্ক না থাকলে 5-এর পূর্ববর্তী অঙ্কটি অযুগ্ম হলে 1 যোগ, আর যুগ্ম হলে অপরিবর্তিত থাকবে। অযুগ্ম মানে বেজোড় সংখ্যা, তার মানে 5-এর আগের সংখ্যাটাকে দেখবে। এ যদি বেজোড় হয়, এটা হচ্ছে বেজোড় অযুগ্ম, তাহলে 1 যোগ হবে +1, এটা হয়ে যাবে 25.6। আর যদি জোড় হয় মানে যুগ্ম হয়, এটা যুগ্ম, তাহলে বলেছে যা ছিল তাই, তাহলে 25.4 এটাই থাকবে। এই হচ্ছে রাউন্ড অফের সূত্র, বোঝা গেল? যদি 5 থাকে আর 5-এর পরে কেউ না থাকে, আর 5-এর পরে যদি কেউ থাকে তাহলে অবশ্যই 1 যোগ হবে। কিন্তু এই 5-এর 5 থাকে আর 5-এর পরে যদি কেউ না থাকে তখন 5-এর আগের সংখ্যাটাকে দেখতে হবে। যদি এটা অযুগ্ম হয় তাহলে 1 যোগ হবে, আর যদি যুগ্ম হয় তাহলে যা ছিল তাই থাকবে। বোঝা গেল? তো ওই দুটো নিয়ম তো আমরা আগে থেকেই জানতাম, এই নিয়মগুলো তোরা এখন থেকে মনে রাখবি, এর উপরে কিন্তু অঙ্ক আসবে, ঠিক আছে? আর যখন একটা নোট লেখা আছে দেখ, ওখানে বলা আছে কোনো যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক যত ছোট হয় সেই যন্ত্র দ্বারা পরিমাপলব্ধ রাশির সার্থক অঙ্ক সংখ্যা তত বেশি হয়, ফলে সেই রাশির মান তত সঠিক হয়, যেটা আমি একটু আগে তোকে লিখে দেখিয়েছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ত্রুটি সম্পর্কে। ঠিক আছে।